টিউটোরিয়া লাইভ ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি। তোমাদের সঙ্গে রয়েছে আমি তোমাদের দেবজ্যোতি স্যার। সামনেই মাধ্যমিক, আর মাধ্যমিক মানে জীবনের কিন্তু প্রথম বড় পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষায় কিন্তু করতেই হবে দুর্দান্ত রেজাল্ট। আর মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্টের জন্য, বিশেষ করে জীবন বিজ্ঞানে ফাটাফাটি নম্বর পাওয়ার জন্যই কিন্তু টিউটোপিয়ায় শুরু হয়েছে জীবন বিজ্ঞান বিষয়ের আলটিমেট গাইড মাধ্যমিক 2024। অলরেডি তোমরা যারা জয়েন করেছো, যারা রয়েছো, তারা অলরেডি কিন্তু প্রথম অধ্যায়ের সাজেশনসগুলো পেয়েছো। অর্থাৎ যে যে বিষয়গুলো তোমাকে মাধ্যমিকের জন্য পড়ে যেতে হবে সেই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু প্রথম অধ্যায়ের রেসপেক্টে আলোচনা করা হয়েছে। তাহলে সিট বেল্ট বেঁধে নাও, আর যেগুলো বলেছিল কিন্তু অবশ্যই প্রিপারেশন নিয়ে যাচ্ছ মাধ্যমিকের জন্য। আজকে আমরা শুরু করব জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা। অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের দুটো ভিডিও তোমরা কিন্তু, দুটো ক্লাস তোমরা কিন্তু পাবে। এবং প্রথম ক্লাসে আমরা কিন্তু মূলত আলোচনা করব কোষ বিভাজন ও কোষ চক্র এই বিষয়ের সাজেশনস নিয়ে। অর্থাৎ এই বিষয় থেকে কোন কোন প্রশ্নগুলো মাধ্যমিকের জন্য তোমাকে পড়ে যেতেই হবে। তাই চলো আর দেরি করে লাভ নেই, শুরু করব আজকের আলটিমেট গাইড সিরিজের ক্লাস মাধ্যমিকের জন্য, তোমাদের জন্য টিউটোপিয়ার তরফ থেকে। চলো তাহলে শুরু করা যাক। দেখো, এক্ষেত্রেও বলবো যে এই যে কোষ বিভাজন, কোষ চক্র, এই যে পার্টটা রয়েছে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের যে পোর্শনটা যেটা রয়েছে জীবনের প্রবাহমানতা, এখান থেকে কিন্তু মাধ্যমিকে প্রচুর প্রশ্ন আসে। ঠিক আছে, প্রথমেই বলে দিই, ছোট বড় মাঝারি মিলিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। তোমাকে কিন্তু অবশ্যই সব ধরনের প্রশ্ন দেখে যেতে হবে, নোটসগুলো পড়ে যেতে হবে, বইগুলো কিন্তু পড়ে যেতেই হবে। কারণ বিগত কয়েক বছরের ট্রেন্ড যা বলে, এমসিকিউ থেকেও কিন্তু প্রশ্ন এসেছে, ভিএসএকিউ সেকশনেও কিন্তু প্রশ্ন এসেছে, ইভেন এসএকিউ তো এসেইছে। এমনকি বড় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আঁকা দিয়ে বা পার্থক্য দিয়ে বা ব্যাখ্যামূলক কিন্তু প্রশ্ন এখান থেকে এসেছে। তাই এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক তোমাকে কিন্তু মাধ্যমিকের জন্য পড়ে যেতেই হচ্ছে। তাহলে চলো শুরু করি। তো প্রথমেই যেটা আমি বলবো, যেটা আমি দেখিয়ে থাকি সেটা দেখাবো, যে অবশ্যই এই ব্যাপারটা তুমি জানো এবং এই পুরো নম্বর বিভাজনটা কিন্তু অবশ্যই সাথে রাখবে। কারণ এই নম্বর বিভাজনে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কোন চ্যাপ্টারের গুরুত্ব কতটা। আবার দেখো, জীবনের প্রবাহমানতা, তোমার এমসিকিউ 3টে করতে হবে, ভিএসএকিউ এখানে 5টা করতে হবে, এসএকিউ তোমাকে 2টো করতে হবে এবং একটা এলএকিউ বড় প্রশ্ন এখানে আসতে পারে। এক্ষেত্রে আঁকা আসতে পারে বা পার্থক্য আসতে পারে বা পাঠ প্রশ্ন, অর্থাৎ 3+2 বা 2+3 হিসেবে কিন্তু প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে। টোটাল কিন্তু 17 নম্বর প্রশ্ন আসে এই দ্বিতীয় অধ্যায় থেকে। তাহলে চলো শুরু করি। তো একই রকম ভাবে যেটা আমরা করে থাকি সেটা আমরা করব। সেটা হচ্ছে, প্রথমে আমরা দেখে নেব বেশ কিছু এমসিকিউ প্রশ্ন। তাহলে চলো আরেকবার শুরু হয়ে যাক আজকে। তো প্রথমে বলে দিই, এমসিকিউ যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমি আলোচনা করব। তার সঙ্গে কিন্তু প্রশ্নের প্যাটার্নগুলো অবশ্যই তোমরা দেখে যাবে, যেভাবে প্রশ্নগুলোকে করা হচ্ছে। কারণ এইভাবেই কিন্তু প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আসতে চলেছে, এটা কিন্তু গ্যারেন্টিড। তাহলে চলো শুরু করি। ওকে, টেকনিক্যাল টিম কে আছে এখানে? টেকনিক্যাল টিম কে রয়েছে? জাস্ট আ মিনিট, দাঁড়াও। চ্যাট বক্স জন্য রেডি হচ্ছে, চ্যাট বক্সে ওদের রিভিশনটা হয়ে যায়। ওকে চলো, গুড আফটারনুন। চলো, আচ্ছা চলো, সবাই রয়েছো, শ্রেয়া রয়েছো, শবনম রয়েছো, অনিন্দ রয়েছো। বাকিরা কোথায় গেল? বাকিরা কি, কেন কেন প্রিপারেশনের জন্য জয়েন করছে না কেন? তারা কি ভাবছে রেকর্ডেড ভার্সন পেয়ে যাবো বলে? না, প্র্যাকটিস করতে হবে। কারণ এইভাবে যে তোমরা প্র্যাকটিসটা করছো এই 1 ঘন্টা সময়ের মধ্যে, এই শুরু সময়ের মধ্যে, এটা কিন্তু তোমাদের খানিকটা এই প্রিপারেশনটাকে চার্জ আপ করতেও হেল্প করে। চলো শুরু করা যাক, আর বেশি কথা বাড়াবো না, অনেক কথা বলে দিয়েছি, শুরু করব। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে? প্রথম প্রশ্ন বলছে, মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় প্রত্যেকটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে অবস্থিত কাইনেটোকোডের সঙ্গে বেমতন্তু যুক্ত হয়, সেই দশাটি কি? অপশন এ প্রোফেজ, অপশন বি মেটাফেজ, অপশন সি অ্যানাফেজ, অপশন ডি টেলোফেজ। সঠিক উত্তর কি হবে? রচনা দিয়ে দিয়েছে, মিলিঝুলি অ্যান্সার ডি আসছে। চয়নাবু ডি বলছে। কেন 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 বস? সন্তোষ গুড আফটারনুন। চয়নিকা বি বলছো, অনুরোধ বি বলছো। একদমই তাই, মিলিঝুলি অ্যান্সার দেওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, এক্ষেত্রে বলে দিই উত্তরটা দেওয়ার আগে ভালো করে দেখো, এই বিষয় থেকে কিন্তু প্রশ্ন যেভাবে করা হয়েছে, প্রশ্নটা কিন্তু দেখতে অনেকটা বড়।
কখনো কখনো কিন্তু পরীক্ষার সময় একটা টেন্ডেন্সি তোমাদের কাজ করে যে বড় প্রশ্নগুলো সেগুলোকে অ্যালুপ করে যাব বা ভালো করে পড়বো না, সেই ভুলটা কিন্তু করা যাবে না। সবসময় বুঝবে, আমি বারংবার বলি যে বড় প্রশ্ন মানেই কিন্তু সেখানে সব থেকে বেশি উত্তরের ক্লুগুলো দেওয়া থাকে, তাই তোমায় কিন্তু প্রশ্নটা ভালো করে পড়তে হবে। তাহলে সঠিক উত্তর কি হবে? সেন্ট্রোমিয়ারে অবস্থিত কাইনেটোকোরে যুক্ত হয় মধ্যাকথা, ক্রোমোজোমের সঙ্গে বেমতন্তু যুক্ত হয় কোন দশায়, কোন উপদশায়? অবশ্যই অপশন বি, মেটাফেজ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা সঠিক উত্তর দিচ্ছ অবশ্যই তাদেরকে কংগ্রাচুলেশন। চয়ন আমাকে বলবো একবার দেখে নাও বিষয়টা, হচ্ছে কিন্তু মেটাফেজ। নেক্সট প্রশ্ন কি বলছে? ডিএনএ এর মধ্যে অবস্থিত পিউরিন জাতীয় ক্ষারকটি হলো, বুঝে শুনে উত্তর দেবে। ডিএনএ এর মধ্যে অবস্থিত পিউরিন জাতীয় ক্ষারক, অপশন এ অ্যাডিনিন, অপশন বি থাইমিন, অপশন সি ইউরাসিল, অপশন ডি সাইটোসিন। ভীষণ সাবধান, ভালোভাবে কিন্তু পড়তে হবে এই জায়গা থেকে দাঁড়িয়ে, ঠিক আছে? মিলিঝুলি অ্যান্সার আসছে কিন্তু এখানে। ডিএনএ এর মধ্যে অবস্থিত পিউরিন জাতীয় বলেছি আমি কিন্তু, ডিএনএ এর মধ্যে অবস্থিত পিউরিন জাতীয়। অনেকে কিন্তু অপশন বি দিচ্ছ না, হবে না, অ্যাডিনিন হবে অপশন এ। কেন? পিউরিন জাতীয় দুটো হয়, একটা হচ্ছে এ এবং জি মানে অ্যাডিনিন গুয়ানিন। পিরিমিডিন জাতীয় কি হয়? সি এবং টি মানে হচ্ছে থাইমিন সাইটোসিন। এখন আরএনএর, এটা ডিএনএর ক্ষেত্রে, আর আরএনএর ক্ষেত্রে গল্পটা কি দাঁড়াবে? আরএনএর ক্ষেত্রে গল্পটা এখানে দাঁড়াবে যে এখানে এ জি যেমন থাকবে পিউরিন জাতীয়, আর সি এখানে ইউ থাকবে। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই তোমাকে দেখে যেতে হচ্ছে কোনটা পিউরিন জাতীয় কোনটা পিরিমিডিন জাতীয়। প্রশ্ন কিন্তু বারবার এই জায়গা থেকে এসেছে। তুমি পিউরিন জাতীয় এখানে বলা হলো, অবশ্যই এর উল্টো প্রশ্নটা পড়বে কি না পিরিমিডিন জাতীয় কোনটা, বোথ ডিএনএ এবং আরএনএ এর মধ্যে। আবার বলছি এই প্রশ্ন কিন্তু পরীক্ষার সময় দেখে যেতেই হবে। তুমি এমসিকিউতে পেতে পারো বা ভিএসএ কিউতে সত্য মিথ্যায় শূন্যস্থানে যে কোনো একটা জায়গায় পাওয়ার সম্ভাবনা প্রবল। মানে এটুকু আমরা কোয়েশ্চেন প্যাটার্ন ধরে মানে করে স্টাডি করে বুঝতে পেরেছি। নেক্সট প্রশ্ন দেখবো কি বলছে। এনওআর বা নিউক্লিয়ার অর্গানাইজারের অবস্থান ক্রোমোজোমের কোথায়? অপশন এ মুখ্য খাঁজে, অপশন বি গৌণ খাঁজে, অপশন সি স্যাটেলাইট অঞ্চলে, অপশন ডি টেলোমিয়ার অঞ্চলে। এনও অর্থাৎ ক্রোমোজোমের ভৌত গঠন থেকে প্রশ্ন করা হয়েছে। সঠিক উত্তর সবাই সঠিক দিচ্ছ, একদমই তাই। শ্রেয়া রয়েছে, অঙ্কিতা রয়েছে, বাকিরাও সঠিক উত্তর দিচ্ছ, একদমই তাই। কি হবে? অপশন বি গৌণ খাঁজে। গৌণ খাঁজে কিন্তু এনওআর এর অবস্থান লক্ষ্য করা যায়। মুখ্য খাঁজে কিন্তু সেন্ট্রোমিয়ারের গল্প, মুখ্য খাঁজে কিন্তু কাইনেটোকোর, সেখানেই কিন্তু বেমতন্তু যুক্ত হয়। বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখছো। চলো বেশ, নেক্সট সায়ন বি বলছো, চলো ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি বলছে। ডিএনএ তে অ্যাডেনিন থাকে 23%, এতে গুয়ানিন থাকবে অপশন এ 77%, অপশন বি 23%, অপশন সি 46%, অপশন ডি 27%। এটা কিন্তু অনেকের গুলিয়ে যেতে পারে, কিন্তু অসুবিধা কিছু নেই, আমি অবশ্যই বিষয়টাকে বলে দেবো, ঠিক আছে? এই বিষয়টা, এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, একটু কোয়ালিটি প্রশ্ন। আবার বলছি, দেখো মাধ্যমিকে কিন্তু বেশ কতগুলো সেটের প্রশ্ন হয়। সেটের প্রশ্ন মানে কি? কিছু কিছু সেট হয় যেগুলো খুব সহজ প্রশ্ন করে, সেই সেটে থাকে। কয়েকটা সেটের কিন্তু শক্ত প্রশ্ন হয়ে থাকে। সুতরাং যদি এবারের মাধ্যমিকের পরীক্ষায় তোমাদের কাছে সেই টাফ সেটের প্রশ্ন যদি এসে থাকে, একটু ঘুরিয়ে যদি প্রশ্ন করা হয়, তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন তুমি এক্সপেক্ট করতে পারো। এই ধরনের প্রশ্নের উত্তর কোথা থেকে আসবে? তোমরা চারগফ রুল পড়েছো, চারগফ রুল অনেকে পড়েছো বা পড়নি, আজকে থেকে জেনে নাও। চারগফ সূত্রের গল্প দিয়ে কিন্তু এর বক্তব্যটা থাকবে। বক্তব্যটা কি ভালো করে বুঝে নাও। এখানের বক্তব্যটা হচ্ছে, এখানে তিনি বলছেন চারগফের সূত্র অনুযায়ী, নোট করতে পারো, যে যতগুলো এ থাকবে, যতগুলো অ্যাডেনিন থাকবে, ততগুলো থাইমিন থাকবে। অপরদিকে কি বলা যেতে পারে, যে যতগুলো গুয়ানিন থাকবে ততগুলো হচ্ছে সাইটোসিন থাকবে। আমি কিন্তু এখানে বন্ড দেখাচ্ছি না, আমি কিন্তু সমান চিহ্ন দিয়ে সংখ্যার হিসাবটা বলছি। একটা ডিএনএ স্ট্র্যান্ডের মধ্যে বা ডিএনএর গঠনের মধ্যে যতগুলো অ্যাডেনিন থাকবে ততগুলো কিন্তু থাইমিন থাকবে, এবং যতগুলো গুয়ানিন থাকবে ততগুলো কিন্তু সাইটোসিন থাকবে। এটা তিনি বলছেন তার একটা সূত্রের মাধ্যমে, ঠিক আছে? দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে উনি কি বলছেন? দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে উনি যেটা বলছেন, যে টোটাল যে পিউরিনের মানে সংখ্যা, টোটাল যে পিউরিনের কন্টেন্ট মানে এ প্লাস জি, টোটাল যে পিউরিন ক্ষারকের কন্টেন্ট এ আর জি অ্যাডেনিন গুয়ানিন, সেটা হচ্ছে টোটাল তোমার
সাইটোসিনের কন্টেন্টের সঙ্গে সমান, মানে অর্থাৎ টোটাল ARG যোগ করে যত হয়, যতগুলো থাকে, সেটা কিন্তু তার সাথে সমান হচ্ছে টোটাল CRT এর টোটালটা। কিন্তু এই দুটো কিন্তু ফর্মুলা তোমায় এখানে একটু মাথায় রাখতে হবে, কনসেপ্ট মাথায় রাখতে হবে, যে অ্যাডেনিন যদি 23% থাকে তাহলে গুয়ানিন কত থাকবে, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এবার ভালো করে দেখো বিষয়টা, অ্যাডেনিন রয়েছে 23%, তার মানে থাইমিন কত হবে? ফান্ডামেন্টাল প্রসেসে যাও, অঙ্কের হিসেব, এখানে কিন্তু অঙ্ক রয়েছে, বোঝো ভালো করে। থাইমিন কত থাকবে? থাইমিন থাকবে 23। ক্লিয়ার এই অবধি? অ্যাডেনিন 23% থাকলে থাইমিন 23%। ক্লিয়ার? বুঝতে পারলে সবাই? এটা বুঝতে পারলে এই সূত্র খাটালে যতগুলো অ্যাডেনিন ততগুলো হচ্ছে থাইমিন। চলো বেশ, এবার জায়গা থেকে দাঁড়িয়ে তাহলে এবার গল্পটা হচ্ছে কি, যে অ্যাডেনিনের গল্প হলো, গুয়ানিনের গল্প হলো এই জায়গা থেকে দাঁড়িয়ে। তাহলে বক্তব্যটা হবে কি, যে টোটাল যদি অ্যাডেনিন আর থাইমিনের গল্প আমরা দেখলাম এই জায়গা থেকে দাঁড়িয়ে, বেশ ভালো কথা, অসুবিধা নেই। এইবার বক্তব্যটা হচ্ছে যে ধরো অ্যাডেনিন এবং থাইমিন হয়ে গেল, ভালো করে বোঝো, অ্যাডেনিন হয়ে গেল, থাইমিন হয়ে গেল, তার মানে কত হলো? 23 হলো, এখানে 23 হলো, তাই তো? তো 23 কত হবে? এখানে 46 হয়ে গেল, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে অ্যাডেনিন আর থাইমিনের যদি আমি এখানে শতকরা হিসাবটা পেয়ে যাই, তাহলে শতকরা হিসাবের রেসপেক্টে বাকি কতটা পড়ে থাকে? শতকরা হিসাবের রেসপেক্টে বাকি কতটা পড়ে থাকে এখানে? অবশ্যই কত পড়ে থাকবে এখানে? 54, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? সবাই বলবে হ্যাঁ কি না? শতকরা হিসাবে যদি আমি 46% পেয়ে যাই, তাহলে বাকি জাস্ট কাঁচা অঙ্কের ভাষায় 46, তাহলে 44, তাহলে 44 এর মধ্যে আমরা কি পাচ্ছি? এখানে কি থাকতে পারে? এখানে থাকবে হচ্ছে তোমার ARG থাকবে, তাই তো? এখানে হচ্ছে অ্যাডেনিন বলেছে, দাঁড়া জাস্ট আ মিনিট, হ্যাঁ, ART হিসাবে হচ্ছে এখানে 46 পাচ্ছি, তাহলে এখানে কে থাকবে? এখানে অবশ্যই CRG এর গল্প থাকবে। এখানে কি থাকবে? CRG এর গল্প থাকবে। আমি কিন্তু যোগ করছি না, এখানে আমি টোটাল কাউন্টটা ধরছি। CRG এর গল্প থাকবে হচ্ছে এখানে এই জায়গা থেকে দাঁড়িয়ে। তাহলে এবার বক্তব্যটা কি, এবার এই জায়গাতে চলে আসো ফর্মুলায়, যতগুলো C থাকবে ততগুলো হচ্ছে কি থাকবে? G থাকবে। তাহলে এর হাফ করলে কত হয়? তার মানে C ইকুয়াল টু 27 ইকুয়াল টু হচ্ছে G, মানে আমার চেয়েছে কার সংখ্যা? গুয়ানিনের সংখ্যা। তাহলে কত হবে বোঝা গেল? তার শতকরা হিসাবটা কত হবে বোঝা গেল? 27%। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 27%। সবার ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে? অবশ্যই জানাবে, প্রত্যেকের কনসেপশন ক্লিয়ার। ভালো, এবার এই সূত্র তুমি যা খুশি দিক, এখানে অ্যাডেনিনের জায়গায় তোমার থাইমিন দিক, যা করো এই ফর্মুলায় তুমি এখানে বুঝবে, তাহলে কিন্তু হবে। আর একবার বুঝিয়ে দিই, চলো দেখে নাও। চারগপের সূত্র অনুযায়ী যতগুলো অ্যাডেনিন ততগুলো থাইমিন থাকবে, যতগুলো গুয়ানিন ততগুলো সাইটোসিন থাকবে। আবার এখানে সূত্র কি বলছে? যতগুলো পিউরিন তার সাথে হচ্ছে ততগুলো হচ্ছে পিরিমিডিনের হচ্ছে সংখ্যা সমান বা শতকরা হিসাব সমান। এইবার হচ্ছে বলছে অ্যাডেনিন থাকে 23%, তাহলে অ্যাডেনিন যদি 23% থাকে, তাহলে তার উল্টো কে? থাইমিন থাকবে। তাহলে থাইমিন কত? 23 হবে। আর একবার, কোনো অসুবিধা নেই। তার মানে অ্যাডেনিন 23%, থাইমিন 20, মানে দুখানা যোগ করলে কত হয়? 46% অঙ্কের হিসাবে। টোটাল হচ্ছে এটির আমি কাউন্ট করছি পুরো জায়গা থেকে দাঁড়িয়ে। কত পাচ্ছি এখান থেকে দাঁড়িয়ে? আমি কিন্তু পাচ্ছি 46। তাহলে এটির যদি হিসাব পেয়ে যাই, ডিএনএ তে আর কি বেস পেয়ার পড়ে থাকবে? এটির বাদে জিসি পড়ে থাকবে। তাহলে জিসি টোটাল কত থাকবে? 54। সেখান থেকে কিন্তু আমি এই সূত্র খাটাও, জি যতগুলো, সি ততগুলো, তাহলে হাফ করো 27। যদি মনে হয় না তাও শক্ত, তাহলে এখানে বসিয়ে দাও, এই ফর্মুলাটায় বসিয়ে দাও, যে 23 প্লাস জি, ঠিক আছে, তারপরে হচ্ছে কি সি প্লাস 23। এই জায়গা থেকেও কিন্তু কনসেপ্টটা তোমাকে দিতে হবে। তাহলে এবার তুমি এখান থেকে মেলাও 23G আর C23, তাহলে কত হলে আমার দুদিক সমান হয়? কত হলে দুদিক সমান হবে? অবশ্যই, চলো 27 তো, দেখো ক্লিয়ার, 27 করে হলে, এটা বোঝা গেল। এই ফর্মুলা বসিয়েও তোমরা কিন্তু করতে পারবে, দুদিক সমান হতে হবে। ক্লিয়ার সবার কাছে? এভাবে বসিয়ে ক্লিয়ার হয়েছে সবার কাছে? রিপ্লাই দেবে? চলো ঠিক আছে, বেশ। এটা কিন্তু অবশ্যই দেখে যাচ্ছ, এটা কিন্তু প্রশ্ন যদি একটু কঠিন হয়, ঘুরিয়ে হয়, তাহলে কিন্তু এই জায়গাটা অবশ্যই তোমাকে দেখে যেতে হচ্ছে। বারবার কিন্তু বলছি, এটা হয়তো তোমরা কোথাও পড়বে না, হয়তো সব বইতে ব্যাখ্যা করাও নেই, কিন্তু ওদের সিলেবাসের মধ্যে এটা আছে, প্রশ্ন কিন্তু করা হয়। নেক্সট প্রশ্ন কি বলছে দেখে নেব। নিউক্লিওসাইডের গঠনগত উপাদান হবে অপশন এ শর্করা এবং নাইট্রোজেনাস বেস, অপশন বি শর্করা এবং ফসফেট, অপশন সি শর্করা, নাইট্রোজেনাস বেস
এবং ফসফেট অপশন ডি নাইট্রোজেনাস বেস এবং ফসফেট। কি হবে? নিউক্লিওসাইডের কথা বলেছে, মিলিঝুলি অ্যান্সার আসছে আবার একই রকম ভাবে। বারবার কিন্তু পড়তে হবে, কি জানতে ভালো, নিউক্লিওসাইড বলা হয়েছে, নিউক্লিওসাইড বলা হয়েছে, ঠিক আছে, ভালো করে বুঝবে নিউক্লিওসাইড। এবার এখান থেকে একটা কনসেপ্ট তোমাদের দিয়ে দিই, কি থাকবে? শর্করার কথা বলা হচ্ছে এখানে। শর্করা সেটা কিরকম হতে পারে? সেটা ডিএনএর ক্ষেত্রে ডিঅক্সি রাইবোস শর্করা হতে পারে, আরএনএর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র রাইবোস শর্করা হতে পারে, যা খুশি হোক, আলটিমেট তো শর্করা, অসুবিধে নেই। তাহলে ভালো করে দেখবে, শর্করা তার সাথে একটা নাইট্রোজেনাস বেস অ্যাড করিয়ে দাও। শর্করা এবং নাইট্রোজেনাস বেস অ্যাড করলে সেটা হয়ে যায় হচ্ছে কি নিউক্লিওসাইড, সেটা হয়ে যায় হচ্ছে নিউক্লিওসাইড। ভীষণ গুরুত্বপূর্ণ, আপকামিং মাধ্যমিক পরীক্ষার জন্য ছেড়ে যাওয়া যাবে না এটাকে, নিউক্লিওসাইড। তার সঙ্গে যদি একটা ফসফেট যুক্ত করে দাও, ফসফরিক অ্যাসিড থেকে যেটা আসছে, সেটা কি তৈরি করবে? সেটা তৈরি করবে নিউক্লিওটাইড। কি তৈরি করবে? সেটা তৈরি করবে নিউক্লিওটাইড। তার মানে নিউক্লিওসাইড যখন তোমরা পড়ে নিচ্ছ, তার সঙ্গে সঙ্গে কিন্তু নিউক্লিওটাইড ডায়ও তোমাকে দেখে নিতে হবে। সেখানে কি পাবো? সেখানে পাবো শর্করা পাবো, নাইট্রোজেনাস বেস পাবো, ফসফেট পাবো। মানে যদি নিউক্লিওসাইড হলে উত্তরটা কোনটা হবে? অবশ্যই হবে অপশন এ কারেক্ট অ্যান্সার। আর যদি এখানে নিউক্লিওসাইড না বলে নিউক্লিওটাইড বলতো, তখন তাহলে কি বলতো উত্তরটা? অবশ্যই হতো এইটা, যে অপশন সি, শর্করা, নাইট্রোজেনাস বেস এবং ফসফেট। সুতরাং খুব মন দিয়ে কিন্তু প্রশ্নগুলোকে পড়তে হবে, কি জানতে চেয়েছে, না হলেই কিন্তু গচ্চা হয়ে গেল, কিছু করার নেই। পরবর্তী প্রশ্ন বলছে কি, অ্যামাইটোসিস কোষ বিভাজন সম্পর্কিত নিচের সঠিক উত্তরটি শনাক্ত করো। কোনটি সঠিক সেটাকে জানতে চেয়েছে। বড় প্রশ্ন, কিন্তু এমসিকিউ এর প্রশ্ন, অনেকে না পড়ে ছেড়ে দেবে, ভুল করবে, সেটা কিন্তু কোনোভাবেই করা যাচ্ছে না এবারের মাধ্যমিকে। প্রথম অপশন, ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয়। ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না। যৌন জননকারী জীবের জনন মাতৃকোষে ঘটে, পরোক্ষ বিভাজন বলা হয়। কি হবে সঠিক উত্তর? জানি, বুঝতেই পাচ্ছি সবাই পারবে, হরিল্লুট প্রশ্ন, সহজ প্রশ্ন। একবার এখানে আবার সি বলছে কেন? সি তুমি বলছো কেন সায়ন? পড়তে হবে সায়ন, তোমাকে আবার বলছি, এই যে প্রশ্ন, আবার বলছি, এই যে প্রশ্নগুলো নিয়ে ধন্দ, এই যে এখনো উত্তরগুলো পারা যাচ্ছে না, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, আমাদের কিন্তু টিউটোপিয়া লার্নিং অ্যাপ এবং টিউটোপিয়া ক্লাস 10 চ্যানেলে এই অধ্যায়, অর্থাৎ জীবন বিজ্ঞানের এই যে কোষচক্র, কোষ বিভাজন, জীবন প্রবাহমানতা, এই অধ্যায়ের কিন্তু সব ধরনের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে, আমি আলোচনা করেছি। যাদের এখনো ভুল হচ্ছে প্রত্যেককে বলবো, তারা কিন্তু অবশ্যই সেখানে ইউটিউব চ্যানেলে গিয়ে, কি বললাম, টিউটোপিয়া লার্নিং অ্যাপ এবং টিউটোপিয়া ক্লাস 10, দুটো চ্যানেলের মধ্যে যে কোনো একটাই গিয়ে তোমরা কিন্তু অবশ্যই সেই ভিডিওটাকে দেখে নিচ্ছ, রিভিশন দিয়ে নিচ্ছ, না হলেই কিন্তু মুশকিল, না হলে কিন্তু এত সহজের প্রশ্নের উত্তরগুলো কিন্তু ভুল হয়ে যেতে পারে। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক কোনটি শনাক্ত করো, তাহলে কি হবে? অবশ্যই অপশন বি কারেক্ট অ্যান্সার। ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না, এটা সঠিক। এটা সঠিক নয়, যৌন জননকারী জনন মাতৃকোষে অ্যামাইটোসিস হয় না। পরোক্ষ বিভাজন কাকে বলা হয়? পরোক্ষ বিভাজন তো মাইটোসিসকেও বলতে পারো, মিওসিসকেও বলতে পারো। অ্যাকচুয়ালি মাইটোসিসকে, মানে অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ বিভাজন। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি বলছে, কোষচক্রের কোন দশায় এটিপি তৈরি হয়? কোষচক্রের কোন দশায় এটিপি তৈরি হয়? ভীষণ একটু গুলিয়ে যাওয়ার মতো প্রশ্নটা, কিন্তু গুলিয়ে যেতে পারে। এটিপি কোন জায়গায় তৈরি হবে, এটিপি কোন জায়গায়, এটা কনসেপ্ট দিয়ে কিন্তু লেখা যেতে পারে উত্তরটা। মিলিঝুলি অ্যান্সার আসছে বোধহয় এখানে। কোষচক্রের কোন দশায় এটিপি? আচ্ছা আচ্ছা, অনেকে এস বলছো, অয়ন বলছো, এস বলছো, সায়ন বলছো, G1। আচ্ছা, সবারটা একটা একটা করে নিয়ে নি, এই হোক আর কি। তো কোষচক্রের কোন দশায় এটিপি? আচ্ছা, ধরো এক্ষেত্রে বিষয়টাকে তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে, আলাদা করে কোনো গল্প এখানে নেই। এবার এটা তোমাকে বুঝতে হবে যে এটিপির গল্পটা কোথায় হয়, মানে এটিপি কি কারণে দরকার। এটিপি হচ্ছে এনার্জি কারেন্সির গল্প, তাই তো, যেখানে এনার্জিটা প্রোভাইড করতে হয়, যেখানে এনার্জি দরকার, সেখানে এটিপির গল্প রয়েছে। এইবার তোমাকে বলতে হবে যে কোষচক্রের আমরা কি পড়েছি? G1 পড়েছি, এস পড়েছি, G2M, দেখো চারটে দশা এখানে রয়েছে, পরিষ্কার কথা। এখন এখানে এটিপির সর্বাধিক চাহিদা কোন জায়গায়, মানে সব থেকে বেশি এনার্জি কোন জায়গায় প্রয়োজন? সব থেকে বেশি এনার্জির কিন্তু প্রয়োজন হয় কোন জায়গাতে? এস দশায় প্রয়োজন হয়। কেন স্যার প্রয়োজন হয়? এই কারণেই প্রয়োজন হয়, কারণ এস দশায় এর ফুল ফর্মটা কি? সিনথেসিস দশা, যাকে বাংলায় বলা হচ্ছে সংশ্লেষ দশা। তাহলে কি সংশ্লেষ হবে সেখানে? সেখানে কিন্তু ডিএনএ সংশ্লেষ হবে, সেখানে কিন্তু ডিএনএ রেপ্লিকেশন হবে, ঠিক আছে। সুতরাং ডিএনএ রেপ্লিকেশন হতে গেলে কিন্তু এটিপির একটা প্রয়োজন রয়েছে, এনার্জির প্রয়োজন রয়েছে। কিন্তু এবারে প্রশ্নটা কি চেয়েছে দেখো, বলছে
কোথায় তৈরি হয়? আমরা যখন কোনো রান্না করি, ঠিক আছে, তাহলে আগে নিশ্চয়ই কি করি, তার রান্না করার আগে, কড়াটা চাপাবার আগে নিশ্চয়ই আগে আনাজগুলোকে কেটে কুটে ধুয়ে, মশলাগুলোকে বেটে, মাংসটাকে ধুয়ে ম্যারিনেট করে তারপর তো রাখি, একটা জায়গায় রাখি, তো তারপর সেখান থেকে নিয়ে রান্নাটা করতে হয়, ফান্ডামেন্টাল পার্ট। তাহলে এটিপি কোথায় তৈরি হবে? এটিপির যদি প্রয়োজন পড়ে এস দশায়, তাহলে এটিপিকে তার আগে তৈরি হতে হবে। তাহলে এস দশার আগে এটিপিকে তৈরি হতে হবে, তবে এটিপি এস দশায় গিয়ে ব্যবহার হবে, সেটাকে ব্যবহার করা হবে। তাহলে এস দশার আগে কে রয়েছে? এস দশার আগে কিন্তু রয়েছে জি1 দশা। তাহলে জি1 দশায় কিন্তু এটিপি তৈরি হয়। বোঝাতে পারলাম? অনেকে কিন্তু এস দশার উত্তর দিচ্ছ, কিন্তু না, সঠিক উত্তর জি1 দশায়। জি1-এ এটিপি তৈরি হবে, সেই এটিপি নিয়ে হচ্ছে কাজ করবে হচ্ছে এস দশায়। এবং জি1 সব থেকে মেটাবলিক ফেজ যাকে বলা হয়, যেখানে মেটাবলিজম অনেকটা বেড়ে যায়। এবং মেটাবলিজম মানে বিপাক মানে সেখানে কিন্তু এটিপি তৈরি হওয়া মানে সেখানে কিন্তু অ্যাকচুয়ালি তোমার এনার্জিটা তৈরি হচ্ছে এই জায়গা থেকে দাঁড়িয়ে। সুতরাং জি1-এ তৈরি হবে এবং সেটা এসে ব্যবহার হবে, এটা কিন্তু মাথায় রাখছো। সুতরাং এইখান থেকে তুমি কি প্রশ্ন এক্সপেক্ট করতে পারো? এইখান থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি। কেন বেশি? কারণ এখানে স্টুডেন্টদের গুলিয়ে যায়। আর পরীক্ষক যারা পেপার সেট করেন তারা কিন্তু জানেন যে এই জায়গা থেকে প্রশ্নটা করলেই স্টুডেন্টের ভুল হবে, কিন্তু ভুল হওয়ার আর কোনো অবকাশ নেই। কেন? কারণ তোমাদের সঙ্গে আমি রয়েছি। তোমাদের ফরম্যাটটা বলে দিই। জি1 দশায় কি হয়, জি2 দশায় কি হয়, এস দশায় কি হয়। প্রত্যেকটি দশায় কি হয়, যত কষ্ট হোক, যত হাতে ব্যথা হোক, যত রাতের ঘুম নষ্ট হোক, একটা খাতার মধ্যে লিখে নেবে পয়েন্ট করে করে কি হয়, সেটাকে বারে বারে পড়বে কি হচ্ছে কি না হচ্ছে। শুধু এইটুকু মনে রাখবে, এস মানে সিনথেসিস, সংশ্লেষ মানে সেখানে ডিএনএ তৈরি হবেই হবে। এবং ডিএনএ তৈরি হওয়ার জন্য বেশ কিছু প্রোটিন দরকার, ডিএনএ তৈরি হওয়ার জন্য বেশ কিছু এটিপির দরকার, সেগুলো সব তৈরি হবে তার আগে, মানে জি1-এর দশা। মানে জি1-এ কিছু তৈরি হলে তাকে ব্যবহার এসে করা হবে, এসে কিছু তৈরি হলে তাকে ব্যবহার করা হবে জি2-তে। আবার জি2-তে যা তৈরি হবে তাকে ব্যবহার করা হবে কোথায়? তাকে ব্যবহার করা হবে হচ্ছে এম ফেজে, মানে মাইটোটিক ফেজে ইউজ করা হবে। জি2-তে যে জিনিসপত্রগুলো তৈরি হবে তাকে কিন্তু মাইটোটিক ফেজে ব্যবহার করতে হবে। ঠিক আছে? তার মানে এর থেকে আমরা কি শিখতে পারি? এই কনসেপ্ট থেকে আমরা কি শিখতে পারি? যে সবসময় প্রিপারেশনটা আগে থেকে নেওয়া উচিত। কোনো একটি কাজ করতে গেলে, কোনো একটি টার্গেটকে কমপ্লিট করতে গেলে কিন্তু আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে নেওয়া উচিত, প্রিপারেশন নেওয়া উচিত, তবেই কিন্তু কাজে নামা উচিত। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নেবো কি বলছে। মাইটোসিস বিভাজনের পর এর মাধ্যমে একটি মাতৃকোষ থেকে 128টি অপত্য কোষ গঠিত হওয়ার জন্য কতবার কোষ বিভাজন হওয়া প্রয়োজন? চ্যাম্পিয়ন প্রশ্ন, আমার কাছে ভীষণ প্রিয় একটা প্রশ্ন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তোমার নামটা দেখা যাচ্ছে, তোমার নাম সায়ন তো, তোমার নাম, চলো ঠিক আছে। তো এখানে এবার তো মিলিঝুলি অ্যান্সার আসবে, এ চলে এসছে, বি চলে এসছে। ঠিক আছে, তো মাইটোসিস বিভাজনের মাধ্যমে একটি মাতৃকোষ থেকে 128টি অপত্য কোষ গঠিত হওয়ার জন্য কতবার কোষ বিভাজন হওয়ার প্রয়োজন, মানে একটা কোষ থেকে কতবার অ্যাকচুয়ালি হওয়ার প্রয়োজন রয়েছে? মিলিঝুলি অ্যান্সার আসছে। ঠিক আছে, ভীষণ ভালো প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা ফর্মুলা দিয়ে করতে হবে, একটা ফর্মুলা জানলে তাহলেই কিন্তু হয়ে যাবে। ফর্মুলাটা জানলে তাহলেই আর কোনো রকম কোনো অসুবিধে হবে না। কি হবে? সবার কনফিউশনের উত্তর দিয়ে দিচ্ছি। দেখো, এখানে একটা ফর্মুলা যায়, সেই আচ্ছা এখানে 128টা ইংলিশে লেখা উচিত অ্যাকচুয়ালি, তো আমি এটা লিখে দিলাম, বাংলায় লেখা আছে। তাহলে চলো, তো এই 128-এর যে আমি দেখি, তাহলে ফর্মুলাটা 2 টু দি পাওয়ার n হিসেবে যাবে। অর্থাৎ 2 টু দি পাওয়ার n, n এর মান কত হলে সেটা 128 হয়ে থাকে, এটা হচ্ছে ফর্মুলা। কেন স্যার? কারণ মাইটোসিস বলছে মানে একটা কোষ ডিভাইড হয়ে কটা সেল তৈরি করবে? 2টো সেল তৈরি করবে। সেই হিসাবে হচ্ছে 128-এর ক্যালকুলেশনটা এখানে। তাহলে এখানে তোমার কি দাঁড়াবে? 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার n মানে কত হবে এখানে? 2, দেখো তো ভেঙে লিখে দিই এখানে, চলো, 2, 4, 6 কত হচ্ছে দেখো তো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, দুগুণে 16, 32, 64, 128 দেখো হচ্ছে। তার মানে কি বলবো এখানে আমরা এখানে বলবো হচ্ছে 2 টু দি পাওয়ার 7। তার মানে কতবার হতে হবে বিভাজন? 7 বার হতে হবে। ক্লিয়ার? কনসেপ্ট বোঝা গেল? ঠিক এই একই ফর্মুলা লাগিয়ে কিন্তু তোমরা চ্যাপ্টার 3 এর একটা প্রশ্নের উত্তর করতে পারবে।
কি বলো তো, তোমরা জানো? সেটা হচ্ছে যদি কেউ প্রশ্ন তোমাকে দিয়ে দেয় ক্যাপিটাল স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি, এই প্রকার জীব থেকে কতগুলি গ্যামেট তৈরি হবে, একদম তাই একই ফর্মুলা কাজে লাগাবে এই জায়গা থেকে দাঁড়িয়ে, এই একই জায়গা লাগবে। এটাও বলবো পরবর্তী ক্লাসে, কোনো এক ক্লাসে একটু বলে দিই এখানে, যে এখানে কি হবে, অবশ্যই 2n ফর্মুলা খাবে। তো n মানে মান কত হবে এখানে? অনেকে কিন্তু n মানে এখানে বলতে পারো যে এখানে কত হতে পারে, যে 3টে বসাবো 3 রকম আছে, না, এখানে n = 2 হবে, 2 হবে। কেন স্যার? কারণ নাম্বার অফ হেটেরোজাইগাস তার মানটা n এ বসবে। তাহলে কেন স্যার বসবে, এটা কেন বসলো না? ক্যাপিটাল সি থেকে এক রকমেরই গ্যামেট আসে, সেটা ক্যাপিটাল সি আসে, আলাদা কিছু আসবে না। কত প্রকার জানতে চেয়েছে, কতগুলি বলেনি, কত প্রকার দেখবে প্রশ্ন করা হয়। সুতরাং হেটেরোজাইগাস মানে দেখো প্রত্যেকটা 2টো করে আসবে, সেই রেস 2 মানে হচ্ছে 4 প্রকার গ্যামেট আসে। একই ফর্মুলা কাজে লাগবে কিন্তু এখানে, এটা দেখে নিচ্ছ, তার মানে কিন্তু 7 বার বিভাজিত হতে হবে, এই ফর্মুলা নিয়ে নাও। এইবার পরীক্ষায় তোমাকে যা খুশি দিয়ে দিক এখানে সংখ্যা, এখানে যা খুশি দিক, এখানে যা খুশি দিক, যত বড় সংখ্যা দিক, তুমি জাস্ট এই ফর্মুলাখানা মনে রাখো, দেখবে তোমার কিন্তু উত্তর হয়ে যাচ্ছে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর কিন্তু অবশ্যই দেখে যাচ্ছ পরীক্ষার সময় ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন এই জায়গা থেকে দাঁড়িয়ে, ঠিক আছে? আচ্ছা, মিওসিসের ক্ষেত্রে কি হবে? এখানে তোমার মিওসিসে কটা উৎপন্ন হয় বলো? 4টে উৎপন্ন হয়। আচ্ছা, কোচবিহার থেকে চলো 4টে উৎপন্ন হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, তোমার হবে, মানে তোমার কি যেন বলে, ওখানে তোমার 4n হবে, অসুবিধা নেই, 4n হবে এই জায়গাতে, কারণ 4টে উৎপন্ন হয়েছে একটা গ্যামেট থেকে। চলো নেক্সট কি বলছে প্রশ্ন, নিচের কোনটির ক্রোমোজোম সংখ্যা সর্বদা হ্যাপ্লয়েড? হরিলুট প্রশ্ন, পারবে আশা করছি। অপশন এ শস্য, অপশন বি গ্যামেট, অপশন সি ভ্রূণ, অপশন ডি জাইগোট। হ্যাপ্লয়েড কোনটা হবে আশা করি তোমরা পারবে, সেটা কি? একদমই তাই, গ্যামেট। গ্যামেট কিন্তু অলওয়েজ হ্যাপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে, গ্যামেট কিন্তু অলওয়েজ হ্যাপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে। এবং তার সাথে এটাও জেনে নাও, কিছু কিছু স্পোরের মধ্যেও কিন্তু আমরা হ্যাপ্লয়েড কন্ডিশন দেখতে পাই। আমরা যখন জনুক্রম পড়বো, তোমরা পড়েছো, তোমরা কিন্তু জানো যে স্পোরও কিন্তু হ্যাপ্লয়েড হয়ে থাকে, দেখে নেবে অবশ্যই। বেশ, পরবর্তী প্রশ্ন কি বলছে, যে সঠিক জোটটি নির্বাচন করো। কি বলছে দেখে নাও, বলছে টেলোফেজের সমস্ত কিছু অপশনস দেওয়া আছে। টেলোফেজ ক্রোমোজোমের মেরু অভিমুখে গমন, টেলোফেজ নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাসের বিলুপ্তি, এবং হচ্ছে টেলোফেজ বেমতন্তু গঠন, টেলোফেজ নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব। নিচে সঠিক জোটটি কিন্তু নির্ণয় করো। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কি হবে? আবার বলছি, অনেকের কিন্তু ভুল হচ্ছে। ভুল কেন হবে? কেন ভুল হবে আজকে এই জায়গায় দাঁড়িয়ে? আর কয়েকটা দিন মাত্র বাকি রয়েছে মাধ্যমিক পরীক্ষার জন্য, লাস্ট মিনিটের তোমরা প্রিপারেশন নিচ্ছ, তোমরা টেস্ট পেপার সলভ করছো, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেন এখনো প্রত্যেকের ভুল হচ্ছে, কেন হবে? বারবার কিন্তু বলছি রিভিশন দাও, রিভিশন দাও। রিভিশন দেওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলের ডিজিটাল সহায়িকার ভিডিওগুলোকে ফলো করো, বারবার কিন্তু বলা হচ্ছে, ভুল যেন কোনোভাবে না হয়। তাহলে সঠিক জোটটি কোনটি হবে? অবশ্যই বলা যেতে পারে এখানে কি না, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি না, নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব। অবশ্যই দেখে নিচ্ছ এই জায়গা থেকে দাঁড়িয়ে। তাহলে বেশ, আমরা কিন্তু শেষ করলাম এখানে আমাদের এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা। এবং শুধুমাত্র কিন্তু প্রশ্ন নয়, আমি তোমাকে বলে দিলাম কোন কোন প্যাটার্নের প্রশ্ন এবারের মাধ্যমিকে আসতে চলেছে, ঠিক আছে? আবার বলছি, এই দ্বিতীয় অধ্যায়টা কিন্তু কোনোভাবে অ্যালুপ করা যাবে না, তোমাকে পড়তেই হবে, ঠিক আছে? পড়তেই হবে এটা তোমাকে। বেশ, পরবর্তী দেখে নেব শূন্যস্থান পূরণের বেশ কিছু প্রশ্ন, এগুলোই আমি দিই মেনলি, যে জায়গা থেকে এবারে আসার সম্ভাবনা রয়েছে। দেখে নাও কি বলছে, পিরিমিডিন জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষারক হলো কি হবে? জেনে নিলে একটু আগে, পিরিমিডিন জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষারক কি হবে? অবশ্যই তোমরা হয়তো বুঝতে পারছো কি হবে, অবশ্যই সি লিখতে পারো, সাইটোসিন লিখতে পারো, বা থাইমিন লিখতে পারো। এটা কিন্তু পুরো ভাষায় লিখবে, সাইটোসিন লিখতে পারো, থাইমিন লিখতে পারো, অসুবিধা নেই। বেশ, তারপর কি বলছে, এর উল্টো কিন্তু ইউরাসিলও কিন্তু হবে, অসুবিধা নেই, কারণ এখানে কিন্তু আলাদা করে বলা নেই যে ডিএনএ বা আরএনএ কোনটা লিখতে হচ্ছে। পরবর্তী প্রশ্ন, নিউক্লিওসাইড ও ফসফরিক অ্যাসিড একত্রে গঠন করে কি? নিউক্লিওসাইড একটু আগে জেনে এলাম, নিউক্লিওসাইডের সঙ্গে ফসফরিক অ্যাসিড যুক্ত হলে কিন্তু তৈরি হয়ে যায় কি? নিউক্লিওটাইড। কি তৈরি হবে? নিউক্লিওটাইড। অর্থাৎ ওই যে প্রশ্নটা তোমার করা হলো এমসিকিউতে, সেটাই কিন্তু এমসিকিউতে না করে ভিএসএ কিউ সেকশনে শূন্য স্থানে কিন্তু করতে পারে। খুব সাবধান এই জায়গাগুলো থেকে দাঁড়িয়ে,
ক্রসিং ওভার ঘটে ড্যাশ কোষ বিভাজনে। কি হবে? একদম সহজ প্রশ্ন, সহজ উত্তর, সবার থেকেই এক্সপেক্ট করব উত্তর দেবে, একদমই তাই রচনা, ঠিক বলেছো, মিওসিস কোষ বিভাজনে। মিওসিস কোষ বিভাজনে। তার মানে এই প্রশ্নটা দিয়ে আমি কি বলতে চাইলাম, এবারে কিন্তু ক্রসিং ওভার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। কারণ 2023-এ যেটা বলছে, 2023-এ কিন্তু তোমার ক্রসিং ওভার নিয়ে কোনো প্রশ্ন আসেনি, শুধুমাত্র এসেছে মিওসিসের লোকেশন নিয়ে, মিওসিস কোথায় কোথায় হয়। এবারের 2024-এর মাধ্যমিকে কিন্তু ক্রসিং ওভারটা ভীষণ গুরুত্বপূর্ণ। ক্রসিং ওভার তোমাকে পড়তেই হবে। কোথায় হয়, কাদের মধ্যে হয়, নন সিস্টার ক্রোমাটিনের মধ্যে হয়, ছেড়ে যাওয়া কোনোভাবেই যাবে না, অবশ্যই কিন্তু দেখে যাচ্ছ। পরবর্তী প্রশ্ন কি বলছে, ফ্র্যাগমোপ্লাস্ট গঠিত হয় ড্যাশ সাইটোকাইনেসিস সংগঠনকালে। কার দেহে হয়? উদ্ভিদ নাকি প্রাণী? উদ্ভিদ নাকি প্রাণী? অবশ্যই উদ্ভিদ। উদ্ভিদের মধ্যে হয়, উদ্ভিদের মধ্যে হয়, উদ্ভিদের মধ্যে হয়। কি করে মনে রাখবো স্যার? দেখে নাও, পি ফর হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট বলা হচ্ছে, উদ্ভিদের টার্মটা কি? প্ল্যান্ট। তাহলে প্ল্যান্টে পি রয়েছে, ফ্র্যাগমোপ্লাস্টে পি রয়েছে, আশা করছি মনে থাকবে। মনে থাকবে তো? কি বলো, মনে থাকবে তো এটা? ফ্র্যাগমোপ্লাস্ট আশা করছি আজকের পর থেকে আর গুলিয়ে যাবে না যে প্ল্যান্টে দেখা যায়। একদমই তাই, এটা কিন্তু মনে রাখছো, ফ্র্যাগমোপ্লাস্ট কিন্তু দেখা যায় হচ্ছে এরকম। এবার যদি বলে স্টেম বডির গল্প কোথায় দেখা যায়, বলতে পারবো স্টেম বডি? স্টেম বডির গল্প কোথায় দেখা যায়, কার দেহে দেখা যায়? বলো তো এখান থেকে। উদ্ভিদ দেহ না প্রাণী দেহ? উদ্ভিদ দেহ না প্রাণী দেহ? কার দেহের মধ্যে স্টেম বডির গল্প দেখা যায়? প্রাণীর মধ্যে দেখা যায় কিন্তু, ঠিক আছে, প্রাণীর মধ্যে, অ্যানিমেলের মধ্যে দেখা যায়। কিন্তু এই ট্রিক্সটা এখানে খাটবে না, কিন্তু এটা তোমাকে অবশ্যই পড়তে হবে। স্টেম বডি দেখা যাচ্ছে হচ্ছে অ্যানিমেল সেলে, এবং ফ্র্যাগমোপ্লাস্ট দেখা যাচ্ছে হচ্ছে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে, এই জায়গা থেকে দাঁড়িয়ে। এবং অবশ্যই দেখে নেবে ফ্র্যাগমোপ্লাস্ট তৈরি করার ক্ষেত্রে কোন অঙ্গাণু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফ্র্যাগমোপ্লাস্ট তৈরি করার ক্ষেত্রে কোন অঙ্গাণু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অবশ্যই কিন্তু দেখে নিচ্ছ। সেখানে কিন্তু গলগি বডি কিন্তু এখানে কানেক্টেড রয়েছে, এটা কিন্তু দেখে নেবে অবশ্যই। পরবর্তী প্রশ্ন কি বলছে, ক্রোমোজোম রঞ্জিত করণ, এটা একসাথে হবে, করণে ইউক্রোম্যাটিন ড্যাশ রঙে রঞ্জিত হয়। হালকা রঙে রঞ্জিত হয় নাকি ভারী রঙে বা গাঢ় রঙে রঞ্জিত হয়? ইউক্রোম্যাটিন কোন রঙে রঞ্জিত হয়? ইউক্রোম্যাটিন কোন রঙে রঞ্জিত হয়? অবশ্যই এখান থেকে ইউক্রোম্যাটিন কিন্তু হালকা রঙে রঞ্জিত হয়। ইউক্রোম্যাটিন কিন্তু হালকা রঙে রঞ্জিত হয়। হেটেরোক্রোম্যাটিন গাঢ় রঙে। খুব সাবধান, খুব সাবধান প্রশ্নটা। তার মানে এখান থেকে প্রশ্ন সম্ভাবনা কি আসার এবারে, ইউক্রোম্যাটিন এবং হেটেরোক্রোম্যাটিনের বৈশিষ্ট্য বা পার্থক্য এবারে কিন্তু আসার একটা সম্ভাবনা রয়েছে, কারণ গতবারের পরীক্ষায় কিন্তু আসেনি এই জায়গা থেকে দাঁড়িয়ে, অবশ্যই দেখে যাচ্ছ। বেশ, এরবারে আমরা দেখে নেব পরবর্তী বেশ কিছু এসএকিউ এবং এলএকিউ টাইপ প্রশ্ন। প্রত্যেককে বলবো খাতা পেন নাও, লিখে নাও, অবশ্যই পরে দেখতে পারো ভিডিওটা, অসুবিধা নেই। কিন্তু যে যে প্রশ্নগুলো এখন তোমাকে বলবো সেগুলো কিন্তু অবশ্যই তোমাকে দেখে যেতে হবেই, না পড়ে কিন্তু পরীক্ষা দিতে যাবে না। আমি বারবার একটা কথাই বারবার কিন্তু বলে আসি, তুমি কিন্তু অবশ্যই পড়ে যাচ্ছ এই প্রশ্নগুলোকে, ওকে। এবং তার সাথে অবশ্যই একটা কথা কিন্তু বলে রাখতে হয়, সেটা হচ্ছে যে তোমাদের ক্লাস 11-এ অর্থাৎ মাধ্যমিকের পরে তোমরা যখন ক্লাস 11-এ উঠবে, তার জন্যও কিন্তু প্রত্যেকটা বিষয়ের লাইভ ক্লাসের অ্যারেঞ্জমেন্ট থাকছে। শুধুমাত্র তোমাদের জন্য নয়, 7 থেকে শুরু করে 12 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে কিন্তু লাইভ ক্লাস প্রোভাইড করা হবে। তার সঙ্গে থাকবে ডাউট ক্লিয়ারিং সেশন, তার সঙ্গে থাকবে ক্লাস নোটস। সুতরাং জয়েন করার জন্য অবশ্যই কিন্তু ফোন করতে পারো টিউটোপিয়া হেল্পলাইন নম্বরে। কিন্তু আপাতত মাধ্যমিক পরীক্ষাটাকে ভালো করে দাও। তাহলে চলো কি বলছে দেখি। জিন, ডিএনএ, ক্রোমোজোমের মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো। ভীষণ গুরুত্বপূর্ণ। 3টে স্টার দিয়ে রাখলাম, মোটামুটি 3 নম্বর বা খুব কম হলে 2 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। জিন, ডিএনএ এবং ক্রোমোজোমের মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো। ঠিক আছে, এই যে প্রশ্নের উত্তরের আমি ফ্লোচার্টটা বলে দিচ্ছি, কোন কোন রুট ধরে লিখবে এখান থেকে। অবশ্যই আমি ক্লাসে পড়িয়েছি, তাও একবার তোমাদের জন্য আরেকবার বিষয়টাকে বলে দিচ্ছি। যেটা ক্লাসে পড়েছিলাম ওটাই আরেকবার বলবো। কি এখানে আমরা কি বলবো না, প্রথমে জিনের গল্প তোমরা কিন্তু পুরোটা ব্যাখ্যা করে লিখবে, এবং এই ব্যাখ্যামূলক যে প্রশ্নের যে উত্তর, এর উত্তরটা কিন্তু অলরেডি ইউটিউবের ডিজিটাল সহায়িকায় কোষচক্র কোষ বিভাজন যে ভিডিওটা রয়েছে তার কিন্তু প্রশ্নের ভিডিওর মধ্যে কিন্তু প্রশ্ন উত্তর দিয়ে কিন্তু করে দেওয়া আছে, আমরা কিন্তু বলে দেওয়া আছে। চাইলে কেউ সেখান থেকেও দেখে নিতে পারো, চাইলে কেউ টিউটোপিয়া অ্যাপের নোট থেকেও কিন্তু পড়ে নিতে পারো, অসুবিধা নেই। কিন্তু
বুঝে নাও কোন কোন টার্মগুলো তোমাকে উল্লেখ করতে হবে। আবার বলছি যে এর উত্তর লেখার সময় কোন কোন টার্মগুলো তোমাকে উল্লেখ করতে হবে। জিনের গল্প, আমরা কি জানি জিন মানে কি? ফাংশনাল পার্ট অফ ডিএনএ, মানে জিন মানে কোথায় থাকে? জিন থাকে ডিএনএ এর মধ্যে থাকে, ভালো কথা, কোনো অসুবিধা নেই। এবার যে ডিএনএ এর গল্প হলো, ডিএনএ, এই ডিএনএ এর সাথে কি যুক্ত হবে? ডিএনএ, ঠিক আছে, তার সাথে যুক্ত হবে কি? হিস্টোন অক্টামার, তাই তো? হিস্টোন অক্টামার, অনেকে হয়তো নাও পড়ে থাকতে পারো, জেনে নাও আজকে এখান থেকে দাঁড়িয়ে। অক্টামার থাকে, মানে হচ্ছে 8খানা হিস্টোন প্রোটিন থাকে অক্টামার নিয়ে। সেই রেসপেক্টে কি তৈরি হয়? সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই হিস্টোন ডিএনএ এবং হিস্টোন অক্টামার, এই যে স্ট্রাকচারটা তৈরি হলো, এই স্ট্রাকচারটাকে কি বললাম? এটাকে নিউক্লিওজোম বলা হয়, ঠিক আছে? নিউক্লিওজোম। যারা টিউটোপিয়ার ক্লাস করেছো তারা জানো আমি কিভাবে বিষয়টাকে পড়িয়েছি, যারা করনি তারা আজকে জেনে নিচ্ছ, অবশ্যই কিন্তু দেখে নাও কোন কোন বিষয়গুলোকে উল্লেখ করবে। ডিএনএ ছিল, ডিএনএর সাথে হিস্টোন অক্টামার বা 8খানা হিস্টোন প্রোটিন যুক্ত হয় এবং যুক্ত হয়ে একটা এরকম গুলটি স্ট্রাকচার তৈরি করে। স্যার কেন তৈরি করে? দেখো ভালো করে বোঝো। জিন, ডিএনএ, ক্রোমোজোম, অর্থাৎ এই যে ডিএনএ রয়েছে, ডিএনএ গুলোই কিন্তু কুণ্ডলীকৃত হয়ে 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 ক্রোমোজোম তৈরি করে। কারণ তোমরা প্রোফেজে পড়েছো যে কুণ্ডলীকৃত হয়, পেঁচিয়ে যায়, জল নিরুদন করে, তো আলটিমেটলি হচ্ছে কুণ্ডলীকৃত হওয়ার মানে কয়েল স্ট্রাকচার হয়ে যায়। বলো স্যার কেন হয়ে যায় কয়েল স্ট্রাকচার? বলে দিই। দেখো ওটা সহজ উদাহরণ তোমাকে দিই। ধরো তোমাদের দুখানা বাড়ি রয়েছে, বা ধরো তোমরা হয়তো কোনো জায়গায় থাকো বাড়িতে, অন্য কোনো একটা জায়গায় ধরো নতুন বাড়ি বা ফ্ল্যাট কিনলে, তাহলে তোমরা কি করবে? সেখান থেকে শিফট করবে এ বাড়ি থেকে ও বাড়ি। তাহলে এবার ভাবো যদি তোমরা একটা বাড়ি থেকে অন্য বাড়িতে জিনিসপত্রগুলো নিয়ে শিফট করতে চাও, তাহলে সবার আগে তোমরা কি করবে? জিনিসপত্রগুলোকে তোমাকে প্যাকিং করতে হবে। স্যার কেন প্যাকিং করতে হবে? কারণ অবশ্যই নাহলে হারাবে। জামাটা এইখানে, প্যান্টটা এইখানে, জিনিসপত্র এইখানে, ভালো করে কাগজ দিয়ে মুড়ে প্যাকিং করে বিগ শপারে ঢুকিয়ে বাক্সর মধ্যে ঢুকিয়ে তবে লরিতে উঠলে তবে সেটা নিয়ে যাবে নতুন জায়গায়। এই তো প্রসেস। কেন করি? যাতে প্রপার, যাতে সব জিনিস সব জায়গায় থাকে, যাতে করে একটা বাক্সের মধ্যেই ম্যাক্সিমাম জিনিসটাকে ঢুকিয়ে দিয়ে আমরা একেবারেই যাতে করে পুরো জিনিসপত্রগুলোকে বাড়িতে শিফট করে নিতে পারি। কারণ বারংবার নিয়ে গেলে সময় নষ্ট, বারংবার নিয়ে গেলে টাকা নষ্ট, কেন করবো? একেবারে নিয়ে যাই। তাহলে এবার ভাবো যে একটা কোষ বিভাজিত হচ্ছে, সে বিভাজিত হয়ে দুখানা কোষ তৈরি করবে, অর্থাৎ তার একটা নিজস্ব বাড়ি ছিল, সে তার মেটেরিয়ালটাকে তার অপত্য দুটো বাড়ির মধ্যে শিফট কি করবে? সে তার ডিএনএ ক্রোমাটিনগুলো জড়িয়ে পেঁচিয়ে নিউক্লিয়াসের মধ্যে এইভাবে ঘুরে বেড়াতো। তো ওইভাবে যদি সে একটা দুটো অপত্যের মধ্যে দুটোকে দিতে যায়, তাহলে সে তো ছিঁড়ে যাবে মাঝখান থেকে, অর্ধেক নষ্ট হয়ে যাবে। তার জন্য কি দরকার? প্যাকিং দরকার। কি হবে প্যাকিং? না ক্রোমাটিনগুলো কিন্তু আস্তে আস্তে গুটোতে আরম্ভ করবে, কয়েল করতে আরম্ভ করবে। কয়েল করলে ছোট হয়ে যাবে। এবার তুমি জানো যে ছোট জিনিস মানে প্যাকিং করা বাক্সগুলোকে ট্রান্সফার করা সহজ, এখানেও তাই। ক্রোমাটিনের থেকে যে ক্রোমোজোম তৈরি হবে, সেই ক্রোমোজোমগুলোকে ট্রান্সফার করা কোষের মধ্যে অপেক্ষা অনেক বেশি সহজ। সেই কারণে কিন্তু এই ক্রোমোজোমের কয়েলিংটা দরকার, বা এই যে ডিএনএ থেকে কিন্তু ক্রোমোজোম ফরমেশনটা দরকার। এবার কি হবে? ধরো তুমি নতুন বাড়ি গেলে, বাক্সগুলো রাখলে, মানে নতুন অপত্য কোষের মধ্যে তোমার কিন্তু ক্রোমোজোমগুলো চলে গেল। এবার কি হবে? তুমি তো বাক্সগুলো গিয়ে খুলবে, তো বাক্স খুললে এর জিনিস ওখানে, ওর জিনিস ওখানে রাখলে, একই রকম ভাবে কিন্তু ক্রোমোজোমগুলো আবার কয়েল খুলে যায়। কয়েল খুলে গিয়ে কিন্তু আবার কি হয়ে যায়? ক্রোমাটিনে কিন্তু কনভার্ট হয়ে যায়। এটা কিন্তু মনে রাখছো কনসেপ্টটাকে। তাহলে হিস্টোন অক্টামার তৈরি হলো, সেখান থেকে কিন্তু কি হয়? হিস্টোন নিউক্লিওজোম মডেল, সেখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি যেটা তৈরি হয়, সেখান থেকে তৈরি হবে মূলত, তোমাদের মতো করে বলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে, যে এই নিউক্লিওজোম মডেলটা, ঠিক আছে, নিউক্লিওজোমের সাথে একটা H1 হিস্টোন তৈরি হয়, ঠিক আছে। H1 হিস্টোন থাকে এবং তার সাথে কিন্তু কি থাকে? তার সাথে কিন্তু ডিএনএ ফ্র্যাগমেন্ট থাকে, ডিএনএর অংশ থাকে, ঠিক আছে। আমি সহজ করেই লেখাচ্ছি, পরীক্ষার আগে বড় কিছু দেবো না। এটা তৈরি হয়, এটা তৈরি হলো। এটা তৈরি হওয়ার পর কি হবে? তৈরি হবে পরবর্তীতে যে এই পোর্শন থেকে দাঁড়িয়ে, যে তার পরবর্তী, জাস্ট মিনিট, সেখান থেকে তৈরি হবে আরেকটু কয়েল তৈরি হবে। এটা দেওয়ার দরকার নেই, তোমাদের মতো করে। এখানে ক্রোমাটিন তৈরি হবে, এখান থেকে ক্রোমাটিন তৈরি হবে, ক্রোমাটিনগুলো আবার গোটাবে, ক্রোমাটিন থেকে কি তৈরি হবে? ক্রোমাটিড তৈরি হবে, ক্রোমাটিড তৈরি হবে। এবং দুখানা ক্রোমাটিড জয়েন করলে কি তৈরি হয়? তোমরা জানো কি তৈরি হয়? ক্রোমোজোম তৈরি হয়। তো আমি তোমাকে কিন্তু পুরোটাকে একটা ফ্লোচার্টের মধ্যে দিলাম,
তোমায় কিন্তু ভাষায় ব্যাখ্যা করে বিষয়টাকে লিখতে হবে। এখানে আর বেশি কিছু লিখলাম না, আমি, এটা প্রয়োজন নেই, যা সেটুকু লিখলেও হবে। যদি কেউ চাও তাহলে অবশ্যই বিষয়টাকে তুমি দেখে নিতে পারো, ডিজিটাল সহায়িকা, সেটা কিন্তু পুরো ডিটেলে বলা আছে। বাট তোমায় কিন্তু এই পার্টগুলোকে ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ জিন থাকে ডিএনএর মধ্যে, ডিএনএর ফাংশনাল পার্ট হলো জিন, ডিএনএর সাথে হিস্টোন অক্টামার জয়েন করে নিউক্লিওজোম তৈরি হয়, সেই নিউক্লিওজোমের সঙ্গে একটা H1 হিস্টোন, এটা হিস্টোন প্রোটিন, একটা H1 প্রোটিন জয়েন করে, ডিএনএর ছোট অংশ জয়েন করে, সেগুলো আস্তে আস্তে কুণ্ডলীকরণ হয়। এটা লেখা লিখে দেওয়া ভালো যে কুণ্ডলীকরণ হয়, কুণ্ডলীকরণ হয়ে সেখান থেকে আবার ক্রোমাটিন তৈরি হয়। ক্রোমাটিনগুলো কুণ্ডলীকৃত হতে 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 ক্রোমাটিড তৈরি করে, এবং দুখানা ক্রোমাটিড নিয়ে কি তৈরি হয়? দুখানা কিন্তু একটা ক্রোমোজোম তৈরি হয়। তাহলে এই হলো জিন, ডিএনএ এবং ক্রোমোজোমের মধ্যে আন্তঃসম্পর্ক। ফ্লোচার্ট দিলাম, মনে রাখতে সুবিধা হবে। অবশ্যই কিন্তু বাড়িতে লিখে অভ্যাস করে যাবে, ঠিক আছে? অবশ্যই কিন্তু অভ্যাস করে যাচ্ছ। নেক্সট প্রশ্ন কি বলছে? অটোজোম এবং অ্যালোজোমের মধ্যে পার্থক্য লেখো। অটোজোম এবং অ্যালোজোমের মধ্যে পার্থক্য, সহজ পার্থক্য, তাও অবশ্যই বলে দেবো কোন কোন পয়েন্টগুলো তোমায় লিখতে হচ্ছে। চলো দেখে নাও। অটোজোম আর হচ্ছে অ্যালোজোম, তাই তো? তো অ্যালোজোমের ক্ষেত্রে আমরা কি জানি, অটোজোমের ক্ষেত্রে কি জানি দেখে নেব। দেখো, অটোজোম বলতে আমরা কি জানি, যে দেহ ক্রোমোজোমকে বলা হচ্ছে, তাই তো? বা বলতে পারি যে দেহজ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী, যেটা বিষয়টা, এখানে বিষয় দিয়ে লিখতে পারি, যেভাবে মাধ্যমিকের সময় চাওয়া হয় বিষয়। তাহলে 1 নম্বরে আমি কি লিখবো এখানে, যে তার প্রকৃতি কি রকম, প্রকৃতি, এরা কি করে? দেহজ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ, দেহজ কোষের বা দেহকোষের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? আর অ্যালোজোম কি করবে? অ্যালোজোম হচ্ছে লিঙ্গ নির্ধারণ করে, তাই তো? লিঙ্গ নির্ধারিত বৈশিষ্ট্য, এগুলোকে নিয়ন্ত্রণ করে, সোজা হিসেবে একদম বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ। চলো নিয়ন্ত্রণ লিখে দিই, চলো, হয়ে গেল ফান্ডামেন্টাল পার্ট। 2 হচ্ছে সংখ্যা, চলে এসো। সংখ্যার ক্ষেত্রে কি বলবে এই জায়গা থেকে দাঁড়িয়ে? সেটা হচ্ছে কি না, মানুষের ক্ষেত্রে অবশ্যই কিন্তু মানুষটা মেনশন করবে। মানুষের ক্ষেত্রে 22 জোড়া অটোজোম, আর মানুষের ক্ষেত্রে এটা কি 1 জোড়া, তাই তো? হলো, অসুবিধা নেই। নেক্সট কি বলছে, যে তার প্রকৃতি হলো একটা কাজ। প্রথমটা প্রকৃতির মতো কাজ দাও, প্রথমটা হচ্ছে কাজের প্রকৃতি দাও, ঠিক আছে? তো কাজটা দিয়ে যেহেতু মূল বলা হয়, কাজের প্রকৃতি দাও। হলো, সংখ্যা হলো। এবার হচ্ছে এমনি প্রকৃতি দাও। এটা এমনি প্রকৃতি দেওয়াটাও ভুল হয়ে যাবে। সংগঠনের প্রকৃতি, সংগঠনের প্রকৃতি কিরম জিনিসটা স্যার বলে দিই, চলো। অটোজোম কিন্তু অলওয়েজ হোমোলোগাস কন্ডিশনে থাকতে পারে, মানে পেয়ারে পেয়ারে থাকতে পারে, 1 এর সাথে 1, 2 এর সাথে 2 এরকম থাকতে পারে। তার মানে কি কন্ডিশনে থাকে? হোমোলোগাস কন্ডিশনে থাকতে পারে। ওই জন্য সংগঠন বললাম, হোমোলোগাস কন্ডিশন থাকতে পারে। কিন্তু এখানে কি হতে পারে? এখানে হোমোলোগাস থাকতে পারে, হোমোলোগাস হতে পারে, তার সাথে কিন্তু যেমন কি XX হেটেরোলোগাস হতে পারে। কি হতে পারে? XY, ঠিক আছে? এই জায়গা থেকে দাঁড়িয়ে 3টে গল্প রয়েছে এই পোর্শন থেকে। আচ্ছা, এখানে আর একটা ব্যাপার হচ্ছে, এখানে 3 নম্বর 4 নম্বর দাও, যে ক্রসিং ওভার, এখানে হতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে হতে পারে, আবার পারে না। কেন স্যার পারে না? এখান থেকে দেখো, XX এর মধ্যে ক্রসিং ওভার হতে পারে, কিন্তু XY এর মধ্যে হবে ক্রসিং ওভার? হবে কিন্তু না। তো সেক্ষেত্রে কিন্তু Y ক্রোমোজোম যেহেতু একলা, ওর সাথে কিন্তু ক্রসিং ওভার হবে না, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তাহলে দেখে নাও পার্থক্যটা, পার্থক্য লেখো, বৈশিষ্ট্য আসুক, যা কিছু কিন্তু এখান থেকেই হয়ে যাবে, উত্তরটা তুমি করে দিতে পারছো। বেশ,
পরবর্তী প্রশ্ন কি বলছে, ক্রোমোজোমের ভৌত গঠন ও রাসায়নিক গঠন বর্ণনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে এই জায়গাতেই কিন্তু আকার গল্প চলে আসছে। ভৌত গঠন এবং রাসায়নিক গঠনটাকে ব্যক্ত করো, মানে ডিটেল আলোচনা করো, তোমাকে বলতে হবে মেনলি কি গল্প হচ্ছে। ভৌত গঠন বলতে যেটা তোমরা বলবে সেটা হচ্ছে, তোমরা পড়েছো, সেটা হচ্ছে মুখ্য খাঁজ, গৌণ খাঁজ, নিউক্লিয়ার অর্গানাইজার, ক্রোম্যাটিড, ক্রোমোমিয়ার, ক্রোমোনিমা, টেলোমিয়ার, স্যাটেলাইট বডি। এই যে পুরো ক্রোমোজোমের যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারে কোথায় কি রয়েছে কি না রয়েছে এই সমস্ত কিন্তু ইন ডিটেল তোমাকে বলতে হবে ভৌত গঠনে, উইথ তার ছবি তোমাকে প্র্যাকটিস করতেই হবে, কারণ ছবি এবারে কিন্তু মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ। ছবি এবারে মাধ্যমিকের জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ক্রোমোজোমের গঠনের ছবি বা মেটাফেস ক্রোমোজোমের গঠনের ছবি অবশ্যই কিন্তু প্র্যাকটিস করে যাচ্ছ লেভেল করে, গুরুত্বপূর্ণ। রাসায়নিক গঠনে আমরা কি পাবো, এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মূলত পাবো হচ্ছে প্রোটিন পাবো। এখানে রাসায়নিক গঠনে প্রোটিন পাচ্ছি, প্রোটিনের সাথে আর কি পাবো আমরা, নিউক্লিক অ্যাসিড পাবো, মানে এখানে ডিএনএ আরএনএ পাবো, ঠিক আছে, ডিএনএ আরএনএ পাবো, আর তার সাথে আমরা কিছু ধাতব আয়ন পাচ্ছি, ঠিক আছে, ধাতব আয়ন পাচ্ছি। এই জায়গা থেকে দাঁড়িয়ে প্রোটিনের মধ্যে আমরা কি পাবো, আমরা হিস্টোন প্রোটিন পাবো, নন হিস্টোন প্রোটিন পাবো। কি পাচ্ছি, হিস্টোন প্রোটিন পাবো, ঠিক আছে, নন হিস্টোন প্রোটিন পাবো। এই জায়গা থেকে দাঁড়িয়ে এটা কিন্তু অবশ্যই দেখে যাচ্ছ। ডিটেল তোমরা কিন্তু পেয়ে যাবে নোটসের মধ্যে, ডিটেল তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ইউটিউব ডিজিটাল সহায়িকার যে ভিডিও আছে তার মধ্যে কিন্তু পুরো উত্তরটা বলে দেওয়া আছে, এটা কিন্তু পড়ে যাচ্ছ। হয় নোটস পড়ো, ডিজিটাল সহায়িকা দেখো, না হলে তুমি যা নিজের বই আছে সেখানে কিন্তু পড়তে পারো, অসুবিধা কিন্তু কিছু নেই। বেশ, তারপরের প্রশ্ন কি বলছে দেখে নাও। পার্থক্য লেখো ইউক্রোম্যাটিন হেটেরোক্রোম্যাটিন, ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে পার্থক্য আসতে পারে, এখান থেকে তোমার শূন্যস্থান পূরণের প্রশ্ন আসতে পারে, এখান থেকে তোমার সত্য মিথ্যা আসতে পারে। ইউক্রোম্যাটিন হেটেরোক্রোম্যাটিনের পার্থক্য অবশ্যই নোট করো। তোমরা জানো ইউক্রোম্যাটিন পরিমাণ মানে ক্রোমোজোমের রঞ্জিতকরণে হালকা রঙে রঞ্জিত হয়, ভারী রঙে রঞ্জিত হয়। একটা পয়েন্ট চলে গেল, এখানে সক্রিয় জিনের সংখ্যা বেশি, সক্রিয় জিনের পরিমাণ এখানে কম। ক্রোমোজোমের অতি অল্প শতাংশ ইউক্রোম্যাটিন, ক্রোমোজোমের অধিকাংশ অংশ কিন্তু হচ্ছে কি হেটেরোক্রোম্যাটিন। এখানে ক্রসিং ওভার হয়, এখানে ক্রসিং ওভার হয় না। তিনটে পার্থক্য বলে দিলাম, লিখে নিচ্ছ কিন্তু অবশ্যই দেখে যাচ্ছ ইউক্রোম্যাটিন হেটেরোক্রোম্যাটিনের পার্থক্য। আবার বলছি, বেশ, পরবর্তী প্রশ্ন কি বলছে, পার্থক্য লেখো ডিএনএ আরএনএ। এটা আমি 2 স্টার দেবো, 2 স্টার দেবো। কেন 2 স্টার দেবো এক্ষেত্রে, কারণ ডিএনএ আরএনএর পার্থক্য থেকেও সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কি ডিএনএর বৈশিষ্ট্য, ওই যে কটা নিউক্লিওটাইড থাকবে, কি কি থাকবে, আরএনএর মধ্যে কোথায় কোনটা থাকবে কি থাকবে না, এই পুরো বিষয়টা কিন্তু তোমার রয়েছে এই পার্থক্যের সেকশনে। কেন স্যার, কারণ পার্থক্য যদি তোমরা লিখে নিতে পারো, পড়ে নিতে পারো, দেবে ওর মধ্যেই কিন্তু সবকটা বৈশিষ্ট্য লেখা হয়ে যায়। দ্বিতন্ত্রী, একতন্ত্রী, ডিঅক্সিরাইবোস শর্করা, রাইবোস শর্করা, এটিজিসি, এইউজিসি, অসুবিধে নেই, ঠিক আছে। এখানে হচ্ছে রেপ্লিকেশন প্রপার্টি থাকে, মানে নিজে থেকে তৈরি করতে হয় নিজেকে, আরএনএ কিন্তু তৈরি করতে পারে না। এই জায়গা থেকে দাঁড়িয়ে এটা করে নাও। ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, আর আরএনএ থেকে ডিএনএও তৈরি হতে পারে। এই জায়গা থেকে দাঁড়িয়ে ডিএনএ অপেক্ষাকৃত স্থিতিশীল, আরএনএ অনেক কম স্থিতিশীল, ভেঙে যায় ভঙ্গুর পরিমাণ, এটা বলতে পারো। তো এই জায়গাতে কিন্তু অবশ্যই দেখতে হচ্ছে পার্থক্যের পয়েন্টগুলোকে। বারবার বলছি, পয়েন্ট করে পড়লে কিন্তু ছোট প্রশ্নেও এই জায়গাটা কাজে লেগে যাবে, ঠিক আছে, দেখে নিচ্ছ। পরবর্তী প্রশ্ন বলছে কোষ বিভাজনে নিউক্লিয়াস, সেন্ট্রোজোম ও মাইটোকন্ড্রিয়ার ভূমিকা উল্লেখ করো। নিউক্লিয়াস যদি নাও হয়, সেন্ট্রোজোম এবং মাইটোকন্ড্রিয়া তোমায় কিন্তু ছেড়ে আসা যাবে না, এখানে আসার সম্ভাবনা প্রবল। কোষ বিভাজনে সেন্ট্রোজোম, নিউক্লিয়াস ও মাইটোকন্ড্রিয়ার ভূমিকা। নিউক্লিয়াসের ক্ষেত্রে তোমরা কি জানো, নিউক্লিয়াসের মধ্যেই তো রয়েছে ডিএনএ, ঠিক আছে, এবং ডিএনএই তো পুরো কাজটাকে কন্ট্রোল করছে, পুরো কন্ট্রোল মেকানিজমটা করছে পুরোটা, মনে করে নাও। সেন্ট্রোজোম কি হবে, এখান থেকে কি তৈরি হয়, এখান থেকে সেন্ট্রিওল তৈরি হয়। কি তৈরি হয়, এখান থেকে সেন্ট্রিওল তৈরি হয়। জানো তোমরা দুখানা সেন্ট্রিওল দুটো মেরুর দিকে থাকে, সে তার মধ্যে আমরা কি দেখতে পাই, আমরা অ্যাস্টাল রশ্মি দেখতে পাই, তাই তো, তার মধ্যে অ্যাস্টাল রশ্মি দেখতে পাই বেমের গঠনে, এবং সেই অ্যাস্টাল রশ্মিকে ব্যবহার করেই কি তৈরি হয়, বেম তন্তু গঠিত হয়।
কি তৈরি হয়? বেমতন্তু গঠিত হয়। এবং বেমতন্তু গঠিত হলে কি হবে? যে ক্রোমোজোমীয় চলন সম্পন্ন হবে। কি হবে? না ক্রোমোজোমীয় চলন সম্পন্ন হবে। ক্রোমোজোমীয় চলন সম্পন্ন হবে, সোজা হিসেব। কি পয়েন্ট বলে দিলাম, অবশ্যই কিন্তু খাতায় লিখে নিচ্ছে, উত্তরটা ভীষণ গুরুত্বপূর্ণ। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে কি হবে? অবশ্যই মাইটোকন্ড্রিয়া হচ্ছে পাওয়ার হাউস, সেখান থেকে কি হবে? এটিপি তৈরি হবে। অর্থাৎ যে বিভিন্ন কাজগুলি চলবে, এটিপি নির্ভর বিভিন্ন কাজগুলি, সেই কাজগুলো করার জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করবে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। অবশ্যই কিন্তু তিনটে দেখে যাচ্ছ, ছোট ছোট করে, সাধারণত 1 কি 1.5 নম্বর করে থাকে, পাটে পাটে প্রশ্ন থাকে, 1 কি 1.5 হিসাবে কিন্তু দেখে যাচ্ছ। বেশ, পরবর্তী প্রশ্ন কি বলছে? মাইটোসিস কোষ বিভাজনকে সমবিভাজন বলা হয় কেন? কেন বলা হয় সমবিভাজন? এই জায়গা থেকে দাঁড়িয়ে দেখে যাচ্ছ, ভীষণ সহজ প্রশ্ন। আরেকবার বলে দিচ্ছি কেন। না মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ থেকে বা দেহমাতৃকোষ থেকে কি তৈরি হয়? দেহমাতৃকোষ থেকে সমসংখ্যক ক্রোমোজোম যুক্ত, আমি পয়েন্টগুলো লিখছি, কোনটা তোমাকে উল্লেখ করতেই হবে, সমসংখ্যক ক্রোমোজোম যুক্ত, ঠিক আছে, হলো সমগুণ সম্পন্ন এবং সম আকৃতি বিশিষ্ট। এই তিনটে পয়েন্ট তোমায় কিন্তু লিখতে হবেই, অবশ্যই লিখছো কিন্তু। সমগুণ সম্পন্ন, সমসংখ্যক ক্রোমোজোম যুক্ত, সম আকৃতি বিশিষ্ট অপত্য কোষ তৈরি হয়, যে কারণে দেহমাতৃকোষের অনুরূপ অপত্য কোষ আমরা লাভ করে থাকি। সেই কারণেই মাইটোসিস কোষ বিভাজনকে সমবিভাজন বলা হয়। তোমায় কিন্তু এই তিনটে পয়েন্টকে উল্লেখ করতে হবে। পরীক্ষক যিনি খাতা দেখবেন তিনি খুঁজবেন, তুমি যতই গল্প লেখো না কেন, খুঁজবেন এই তিনটে পয়েন্ট, যে এই তিনটে পয়েন্ট লেখা হয়েছে কিনা। অবশ্যই নোট করছো। এর তিনটি গুরুত্ব উল্লেখ করো। মাইটোসিস অবশ্যই গুরুত্বর ক্ষেত্রে বলবে, ক্ষয়পূরণ দিয়ে বলতে পারো। অবশ্যই গুরুত্বর ক্ষেত্রে তোমরা বলতে পারো যে এখানে যে তোমার সমগুণ সম্পন্ন যেহেতু অপত্য কোষ তৈরি হয়, এক্ষেত্রে কি হয় না বৈশিষ্ট্যগুলি একই রকম থাকে, ঠিক আছে। অবশ্যই এক্ষেত্রে বলবে যে তোমার বলতে পারো যে এখানে মানে সমবিভাজনের ক্ষেত্রে নেক্সট যে পয়েন্টটা ছিল, জাস্ট এ মিনিট, সেটা হচ্ছে যে হ্যাঁ পুনরুৎপাদনের গল্প বলতে পারো, বৃদ্ধির গল্প বলতে পারো, বৃদ্ধি বলতে পারো, জাস্ট লিখে দিই পয়েন্টটা, আমারও খেয়াল ছিল না। বৃদ্ধির গল্প মাইটোসিস দিয়ে হচ্ছে, ক্ষয়পূরণটা অবশ্যই লিখছো মাইটোসিস দিয়ে হচ্ছে, ঠিক আছে। আর পুনরুৎপাদনটা তো অবশ্যই লিখছো মাইটোসিস দিয়ে হচ্ছে, পুনরুৎপাদনটা লিখে দিচ্ছ, পুনরুৎপাদন লিখে দিচ্ছ, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। নেক্সট প্রশ্ন কি বলছে? কোষ বিভাজনে প্রোফেজ এবং অ্যানাফেজ পরস্পরের বিপরীত ঘটনা ব্যাখ্যা করো। আচ্ছা, প্রোফেজ বানানটা দেখে নেবে, কেউ কেউ ওকার দেয়, কেউ দেয় না। প্রশ্নপত্রে যা আছে সেটা ধরেই কিন্তু লিখবে। উত্তরটা হচ্ছে প্রোফেজ এবং অ্যানাফেজ পরস্পরের বিপরীত ঘটনা। অর্থাৎ সহজ করে বলতে গেলে কিন্তু এখানে পার্থক্যের কথাই বলা হয়েছে, কিন্তু পার্থক্যটাকে একটুখানি অন্যভাবে উত্তরটাকে চেয়েছে। তাহলে কি বলবে এখানে? প্রথমে হচ্ছে প্রোফেজের তোমাকে বৈশিষ্ট্য লিখতে হবে, তারপরে তোমাকে অ্যানাফেজের বৈশিষ্ট্য লিখতে হবে। লেখার স্টাইল কি হবে? প্রথমে হেডিং তুমি দেবে এই জায়গা থেকে দাঁড়িয়ে যে কোষ বিভাজনে প্রোফেজ এবং অ্যানাফেজ পরস্পরের বিপরীত ঘটনা ঘটে থাকে, হয়ে গেল, ঠিক আছে। তাহলে প্রথমে শুরু করবে কি, হেডিং দেওয়ার পর কি লিখবে? যে এক্ষেত্রে প্রোফেজের আমরা দেখতে পাই, এক্ষেত্রে প্রোফেজে বানানটা আর বলছি দেখে নেবে কার কার বইতে কিরকম আছে, প্রশ্নে কিরকম দেবে। প্রোফেজে দেখতে পাই বা প্রোফেজের বৈশিষ্ট্য অনুসারে বলা যেতে পারে, যা খুশি লেখো। কি দেখবে? এখান থেকে পরপর পয়েন্টগুলো লেখো। প্রোফেজের ক্ষেত্রে কি 1 নম্বর বা এ দিয়ে লিখতে পারো এখানে কি না তোমার কি হয়, ক্রোম্যাটিন কুণ্ডলীকৃত হতে আরম্ভ করে, ঠিক আছে, কুণ্ডলীকৃত হতে আরম্ভ করে, কুণ্ডলীকৃত হয়, হতে শুরু করে, হয়ে যায় অলরেডি। বি হচ্ছে জল নিরুদন হয়, ক্রোম্যাটিন থেকে জল নিরুদন হয়। আমি কিন্তু কি পয়েন্ট লিখছি, তোমরা কিন্তু ইলাবোরেট করে লিখবে। 3 নম্বর কি লিখবে? 3 নম্বর এখানে তুমি লিখছো যে জল নিরুদনের পর সেটা হচ্ছে যে প্লেকটোনমিক কুণ্ডলী তৈরি, এই যে ক্রোমাটিনগুলো কুণ্ডলীকৃত হলো, এর রেসপেক্টে প্লেকটোনমিক কুণ্ডলী মানে কুণ্ডলী যে তৈরি হচ্ছে তাকেই প্লেকটোনমিক কুণ্ডলী বলে। প্লেকটোনমিক কুণ্ডলী তৈরি হলো, যে প্রক্রিয়ায় প্লেকটোনমিক কুণ্ডলী তৈরি হয় তার নাম কি? তার নাম হচ্ছে স্পাইরালাইজেশন।
তার নাম কি? তার নাম হচ্ছে স্পাইরিলাইজেশন। তার নাম হচ্ছে স্পাইরিলাইজেশন। স্পাইরিলাইজেশন তাকে বলা হচ্ছে, ঠিক আছে? তার নাম হচ্ছে স্পাইরিলাইজেশন। এটা দেখে নিচ্ছ। আর কি পয়েন্ট লিখছো? আর একটা পয়েন্ট লিখবে যে তাহলে কুণ্ডলী হলো, কুণ্ডলীর পর কি হবে? ক্রোমাটিড তৈরি হবে। ক্রোমাটিড তৈরি হচ্ছে, লিখবে ক্রোমাটিড তৈরি হবে। তারপর কি হবে? নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটবে, ঠিক আছে? নিউক্লিয় পর্দার বিলুপ্তি, নিউক্লিয় পর্দার বিলুপ্তি, প্রচুর পয়েন্ট আছে। তারপরে ই লিখবে কার বিলুপ্তি? নিউক্লিওলাসের বিলুপ্তি। নিউক্লিওলাস, কি লিখছো? নিউক্লিওলাস। বিলুপ্তি হলো। তারপরে কি লিখবে? তারপরে অবশ্যই লিখবে এখানে যে অ্যাস্টাল রশ্মি তৈরি হয় সেন্ট্রিওল থেকে। এটা অনেকে লেখো না। অ্যাস্টাল রশ্মি তৈরি হয় সেন্ট্রিওল থেকে। আর জি হচ্ছে কি লিখবে না বেমতন্তু গঠন শুরু হয়। কি লিখবে? বেমতন্তু গঠন শুরু হয়। দেখো এতগুলো কাজ হচ্ছে প্রোফেজে। এইবার কি করবে? এইবার হচ্ছে এটার উল্টো হচ্ছে অ্যানাফেজ। কি বলবে এখানে? আচ্ছা না, প্রোফেজ এবং অ্যানাফেজ। আচ্ছা এখানে একটা কারেকশনটা আমি করব। এখানে প্রোফেজ এবং অ্যানাফেজ, এটা অ্যানাফেজ হবে না, এটা কারেকশন করব আমি। এটা টেলোফেজ হবে। প্রোফেজ অ্যানাফেজ উল্টো নয়, টেলোফেজ হবে। টেলোফেজ হবে, ঠিক আছে? প্রোফেজ টেলোফেজ বিপরীত ধর না, প্রোফেজ অ্যানাফেজ বিপরীত নয়। এই যে টেলোফেজের গল্পটা এবার কি হবে? টেলোফেজের গল্পটা এখানে হবে এই জায়গা থেকে দাঁড়িয়ে যা যা তুমি পয়েন্ট লিখলে, এই প্রত্যেক কটা পয়েন্টকে তুমি উল্টো করে লিখবে। অর্থাৎ যা যা তুমি পয়েন্ট লিখছো এর প্রত্যেক কটা পয়েন্টকে বিপরীতে তোমাকে লিখতে হবে। কিরকম বিপরীত শুনে নাও। লিখবে যে কুণ্ডলীকৃত ক্রোমোজোমগুলি তার কুণ্ডলীকরণ খুলতে আরম্ভ করে, কুণ্ডলী খুলতে আরম্ভ করে, ঠিক আছে? জল শোষণ করে, জল বেরিয়ে গিয়েছিল, জল শোষণ করতে থাকে। প্লেকটোনমিক কুণ্ডলী খুলে যায় আস্তে আস্তে। ক্রোম্যাটিডের গঠন আস্তে আস্তে খুলে ক্রোমাটিন তৈরি হয়। নিউক্লিয় পর্দার আবার তৈরি হয়, নিউক্লিওলাস আবার তৈরি হয়। অ্যাস্টাল রশ্মি বিলুপ্ত হতে আরম্ভ করে, বেমতন্তু কিন্তু বিলুপ্ত হয়ে যায়। জাস্ট প্রোফেজে তুমি যা লিখছো এই পুরোটাই তোমায় কিন্তু টেলোফেজে কি করতে হবে? উল্টো লিখতে হবে। ক্লিয়ার হলো সবার কাছে? সবার কাছে ক্লিয়ার হলো যে যা তুমি প্রোফেজে লিখছো পুরোটাই কিন্তু উল্টো লিখবে এখানে। আমি কিন্তু কি পয়েন্ট এই লিখলে কিন্তু নম্বর পাবে না। আমি কিন্তু কি পয়েন্ট বললাম ইলাবোরেট করে কিন্তু অনলাইন করে লিখছো। এবং যদি ডিটেল দরকার হয় অবশ্যই নোট সেকশন ফলো করতে পারো। অবশ্যই কিন্তু রয়েছে আমাদের ডিজিটাল সহায়িকা, সেখান থেকে কিন্তু উত্তরটাকে দেখে নিতে পারো, ঠিক আছে? এবং এই যে প্রশ্নগুলো লেখা, এই যে তোমার লেখাটা অভ্যেস করার জন্য যে এইভাবে লিখতে হবে আমি তো বলে দিলাম, কিন্তু লেখা অভ্যেস না করলে বিপদ। এই লেখা অভ্যেস করার জন্যই কিন্তু মক টেস্টের একটা প্রোগ্রাম রয়েছে আমাদের। তোমরা কিন্তু চাইলে মক টেস্ট প্রোগ্রামে জয়েন করতে পারো। সেখানে কিন্তু শুধুমাত্র জীবন বিজ্ঞান নয়, প্রত্যেকটা বিষয়ের ওপরই কিন্তু মক টেস্টের পরীক্ষা নেওয়া হচ্ছে। তোমাদের কাছে প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হবে, তোমরা সেই প্রশ্নের উত্তরগুলোকে করে উত্তরপত্রটাকে আপলোড করবে। সেই উত্তরপত্র একজন টিচার দেখে দেবেন এবং তুমি তার নম্বরটা পেয়ে যাবে। কত পাচ্ছ সেই জায়গাতে কোন জায়গায় ভুল টুল করলে দেখে নেবে। এবং অবশ্যই তোমাকে কিন্তু একটা মডেল অ্যান্সারও কিন্তু প্রোভাইড করা হবে। তাহলে অবশ্যই পরীক্ষার আগে প্রিপারেশনের জন্য মক টেস্টটাকে চাইলে তোমরা নিয়ে নিতে পারো। বেশ, চলো পরবর্তী প্রশ্ন কি বলছে? পার্থক্য লেখো মাইটোসিস মিওসিস। ভীষণ সহজ প্রশ্ন, কিন্তু এইখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন? কারণ মাইটোসিস মিওসিসের পার্থক্যটা ডিরেক্টলি এইভাবে না এসে এইভাবে মাধ্যমিকে আসে যে নিম্নলিখিত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে মাইটোসিস এবং মিওসিসের পার্থক্যগুলি লেখো বা পার্থক্য নিরূপণ করো। কি হবে? প্রথমে একটা বিষয় খুব জানতে চায় পরীক্ষার সময়, সেটা হচ্ছে বিষয়টা হচ্ছে যে অপত্যে ক্রোমোজোম সংখ্যা। কি জিজ্ঞাসা করতে পারে? অপত্যে ক্রোমোজোম সংখ্যা। তো এটা আশা করি পারবে, অসুবিধে নেই। অপত্যে ক্রোমোজোম সংখ্যা, ঠিক আছে? তারপর ক্রসিং ওভারের গল্প দিয়ে জানতে চেষ্টা করে, ক্রসিং ওভার হয় কি হয় না, ক্রসিং ওভার, ঠিক আছে? এইগুলো বিষয়, ঠিক আছে? তারপর হচ্ছে বিভাজনের প্রকৃতি, বিভাজনের প্রকৃতি মানে সমবিভাজন এবং হ্রাসকরণ বিভাজন। তো এই বেশ কিছু পয়েন্টের ওপর কিন্তু বেস করে তোমাকে পার্থক্যগুলো চেয়ে নিতে পারে পরীক্ষার সময়। পুরো কিন্তু ডিটেল পার্থক্য চাইবে না, কতকগুলো পয়েন্ট তোমাকে দেবে,
তার উপর বেস করে কিন্তু তোমাকে পার্থক্য লিখতে, তোমরা জানো এখানে অপত্য ক্রোমোজোম সংখ্যা এখানে মানে সমান হয়, ডিপ্লয়েড থাকে, এখানে হ্যাপ্লয়েড হয়ে যায়, ক্রসিং ওভার এখানে হয় না, এখানে হয়। বিভাজনের প্রকৃতি এটা সমবিভাজন, এটা হচ্ছে হ্রাসকরণ বিভাজন, হয়ে গেল, অসুবিধা নেই। বেশ, পরবর্তী প্রশ্ন কি বলছে, অ্যানাস্ট্রাল বেমতন্তু মেটাফেজ প্লেট অ্যানাফেজীয় চলন কি? ভীষণ গুরুত্বপূর্ণ, ছোট প্রশ্নের জন্য, 1 নম্বরের প্রশ্নের জন্য পড়তে হবে। অ্যানাস্ট্রাল বেমতন্তু মানে কি আগে এটা বলে দিই, অনেকে ভুল করো। অ্যানাস্ট্রাল যে বেমতন্তু রয়েছে, অ্যানাস্ট্রাল বানানটা ঠিক লিখছি আশা করি। অ্যানাস্ট্রাল যে বেমতন্তু রয়েছে সেই বেমতন্তু আমরা দেখতে পাবো কোথায়? আমরা কিন্তু দেখতে পাবো হচ্ছে উদ্ভিদ কোষের মধ্যে। উদ্ভিদ কোষের মধ্যে কিন্তু আমরা এই অ্যানাস্ট্রাল বেমতন্তুকে দেখতে পাবো, উদ্ভিদ কোষের ভেতরে দেখতে পাবো, কারণ সেখানে কিন্তু তোমরা পড়েছো অলরেডি, সেখানে কিন্তু সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম সেখানে কিন্তু থাকে না, তাই সেখানে অ্যাস্ট্রাল রশ্মি তৈরি হয় না। আর অ্যাস্ট্রাল রশ্মি তৈরি হয় না বলে অ্যাস্ট্রাল রশ্মির সহচর্যে কিন্তু বেমতন্তুটা গঠিত হয় না। তাহলে প্রশ্ন হবে, বেমতন্তু কে তৈরি করে? অ্যাকচুয়ালি উদ্ভিদ কোষের ভেতরে বেশ কিছু মাইক্রোটিবিউলার প্রোটিন থাকে, সেই প্রোটিনগুলোই নিজে থেকে সঙ্গবদ্ধ হয়ে কিন্তু বেমতন্তু গঠন করে, সেটা কিন্তু ডিরেক্টলি সেন্ট্রোজোম দিয়ে তৈরি হয় না। তাহলে এখানে গল্পটা কি লিখবে? অ্যানাস্ট্রাল বেমতন্তু মানে কি সহজ করে লিখতে হবে এইটাই, যে উদ্ভিদ কোষে সেন্ট্রোজোমের অনুপস্থিতির কারণে সেন্ট্রোজোমের অনুপস্থিতির কারণে উদ্ভিদ কোষে সেন্ট্রোজোমের অনুপস্থিতির কারণে অ্যাস্ট্রাল রশ্মি গঠন ব্যতীত অ্যাস্ট্রাল রশ্মি গঠন ব্যতীত যে বেমতন্তু গঠিত হয়, গঠন ব্যতীত, আর একটু ভালো করে লেখো, কোষীয় টিবিউলার উপাদানের মাধ্যমে যে বেমতন্তু গঠিত হয়, তাকেই কিন্তু অ্যানাস্ট্রাল বেমতন্তু বলা হচ্ছে। এটা কিন্তু অবশ্যই দেখে নিচ্ছ, ঠিক আছে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাকে দেখতেই হবে। নেক্সট বলছে মেটাফেজ প্লেট কি? এটা সহজ, তোমরা পড়েছো, কি হবে না, মেটাফেজ মানে কোষ বিভাজনের মেটাফেজ দশায় বা তোমার মাইটোটিক ফেজের যে ক্যারিওকাইনেসিসের মেটাফেজ দশায় কোষের মধ্যে থাকা ক্রোমোজোমগুলো বিষুব অঞ্চল বরাবর পরপর সজ্জিত হয়, ওকে, এবং দেখে একটি প্লেটের মতন গঠনে সেটিকে মনে হয় দেখতে, এবং এই গঠনকে বা এই সজ্জাক্রমকে বলতে পারো, ক্রোমোজোমের এই সজ্জাক্রমকে বিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে মেটাফেজ প্লেট। লিখে নিচ্ছ, অসুবিধা নেই। নেক্সট কি বলছে, যে অ্যানাফেজীয় চলন কি? অবশ্যই তাই মনে করতে পারছো যে কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের অ্যানাফেজ উপদশায় বা ক্যারিওকাইনেসিস দশার অ্যানাফেজ উপদশায় ক্রোমোজোমগুলি দুটি মেরুর দিকে, ক্রোমোজোমগুলি বেমতন্তুর সাহায্যে দুটি মেরুর দিকে পরস্পর বিপরীতে দুই মেরুতে গমন করে। অ্যানাফেজ দশায় সংঘটিত এই প্রকার স্থান পরিবর্তনকে ক্রোমোজোমীয় চলন বলা হয়, ঠিক আছে? তাহলে কি বললাম, যে কোষ বিভাজনের মানে ক্যারিওকাইনেসিস দশার অ্যানাফেজ উপদশায় ক্রোমোজোমগুলি বা ক্রোমাটিডগুলি বলতে পারো, যে কোনো একটাই হবে, ক্রোমোজোম বললে অসুবিধা নেই, ক্রোমোজোমগুলি বেমতন্তুর সহচর্যে বিপরীতে পরস্পর দুটি মেরুর দিকে গমন করে বা সরে আসে। অ্যানাফেজ দশায় সংঘটিত এই রূপ চলনকে বা ঘটনাকে অ্যানাফেজীয় চলন বলা হয়ে থাকে, সহজ হিসেবে। বেশ, এটা কিন্তু অবশ্যই দেখে যাচ্ছ পরীক্ষার জন্য, ভীষণ গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন কি বলছে, পার্থক্য লেখো, উদ্ভিদ সাইটোকাইনেসিস, প্রাণী সাইটোকাইনেসিস। দেখো, আমি কিন্তু বেশ কয়েকটা পার্থক্য দিয়ে প্রশ্ন দিয়েছি। কেন দিয়েছি? কারণ পার্থক্য দিয়ে প্রশ্ন দেওয়া মানে এই নয় যে টোটাল পার্থক্যটা আসবে। পার্থক্য দিয়ে প্রশ্ন দেওয়া মানে কিন্তু তার বৈশিষ্ট্যগুলো তোমার পড়া হয়ে যাচ্ছে, সেখান থেকে কিন্তু ছোট প্রশ্ন বা 5 প্রশ্ন কিন্তু আসতে পারে, সেই জন্য কিন্তু অবশ্যই দেখে যাচ্ছ। উদ্ভিদ সাইটোকাইনেসিস
তোমরা পড়েছো, আর একবার জাস্ট কি পয়েন্টগুলো বলে দিই, অবশ্যই পড়ে যাচ্ছ। সেটা কি না, এক্ষেত্রে এটা হয় কোষপাত গঠনের মাধ্যমে, আর প্রাণীর ক্ষেত্রে হয় ওটা ক্লিভেজের মাধ্যমে। হলো। নেক্সট লিখবে কি, যে সাইটোকাইনেসিস কিন্তু শুরু হয় অ্যাকচুয়ালি উদ্ভিদ কোষের মাঝের পোর্শন থেকে। অর্থাৎ ধরো যেটা উদ্ভিদ কোষ ধরো রয়েছে, সহজ করে আঁকার চেষ্টা করি। চলো, ধরো উদ্ভিদ কোষ রয়েছে একটা এখানে, তো সেই কোষের মাঝ বরাবর এই জায়গা থেকে কিন্তু কোষপাতটা তৈরি হওয়া শুরু হয়, এবং মাঝখান থেকে সমস্ত জিনিসপত্রগুলো জমতে জমতে সেটা সাইডের দিকে অগ্রসর হয়ে একটা ওয়াল তৈরি করে। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে গল্পটার ক্লিভেজটা শুরু হয় কোথা থেকে, তোমরা ছবি দেখেছো, ক্লিভেজটা কিন্তু শুরু হবে কোথা থেকে, সেটা কিন্তু হবে সাইড থেকে বা পরিধির অংশ থেকে। তার মানে এখানে একটা পয়েন্ট কি লিখবে, যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষপাত গঠন কিন্তু শুরু হয় কোষের বিষুব অঞ্চলের মধ্যবর্তী পোর্শন থেকে বা মধ্যবর্তী অঞ্চল থেকে, এবং তা আস্তে আস্তে কিন্তু পরিধির দিকে বিস্তার লাভ করে। অপরদিকে প্রাণী কোষের সাইটোকাইনেসিসের ক্ষেত্রে তা কিন্তু ক্লিভেজ পদ্ধতি শুরু হয় কোষের পরিধিস্থ অঞ্চল থেকে, এবং তা আস্তে আস্তে কেন্দ্রের দিকে অগ্রসর হতে আরম্ভ করে। এটা কিন্তু বলছো। নেক্সট বলবে যে সাইটোকাইনেসিসের ক্ষেত্রে এখানে ফ্ল্যাগমোপ্লাস্ট তৈরি হয়, ফ্ল্যাগমোপ্লাস্ট তৈরি হয় না, মিটে গেল। এখানে এখানে কোষ প্রাচীরের ভূমিকা আছে, এখানে সেলুলোজের ভূমিকা আছে, সেলুলোজের কোনো ভূমিকা নেই। এখানে গলগি বডির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এখানে কিন্তু গলগি বডির গুরুত্বপূর্ণ ভূমিকা নেই জায়গা থেকে দাঁড়িয়ে, এই পোর্শন থেকে দাঁড়িয়ে। এবং আরেকটা বলবে যে উৎপন্ন উদ্ভিদ কোষ পরস্পরের পাশাপাশি অবস্থান করে, কিন্তু উৎপন্ন প্রাণী কোষ পরস্পরের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এটা কিন্তু অবশ্যই লিখে নিচ্ছ, দেখে নিচ্ছ পার্থক্য কি বলছে। বেশ, পরবর্তী প্রশ্ন, আর একটা পার্থক্যের গল্প দেখে নাও। প্রাণী ও উদ্ভিদ মাইটোসিসের মধ্যে পার্থক্য উল্লেখ করো। প্রাণী ও উদ্ভিদ মাইটোসিসের ক্ষেত্রে, অর্থাৎ যেটা একটু একটা পার্ট পড়ে এলাম, যে অ্যানাস্টাল মাইটোসিস বা অ্যাস্টাল মাইটোসিসের গল্প তোমাকে এখানে বলতে হবে। অর্থাৎ মূলত এই পার্থক্যটা কিন্তু ডিপেন্ড করছে কার ওপর, মূলত কিন্তু পার্থক্য ডিপেন্ড করছে ওই সেন্ট্রোজোমের গল্পের ওপর। কার ওপর? সেন্ট্রোজোমের গল্পের ওপর। ঠিক আছে, বাকি প্রোফেজ মেটাফেজের যা যা আছে সব কিছু কিন্তু এক থাকবে। প্রোফেজে যা হয়, মেটাফেজে যা হয়, অ্যানাফেজে যা হয়, সব জায়গায় সমস্ত কিছু এক। মাইটোসিসের ক্ষেত্রে শুধুমাত্র সাইটোকাইনেসিসটা আলাদা, এবং প্রাণী দেহের ক্ষেত্রে, প্রাণী কোষের ক্ষেত্রে যে সেন্ট্রোজোম দিয়ে বক্তব্যটা বলা হবে, যেখানে অ্যাস্ট্রাল রশ্মির কথা আমরা বলবো, সেটা কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা বলতে পারবো না। সেখানে কিন্তু সেন্ট্রোজোম ছাড়া পুরো বিষয়টাকে আমাকে বলতে হবে। তাহলে কিন্তু এখানে পার্থক্য বলতে আমি কিন্তু জাস্ট পয়েন্টগুলোর কথা বলছি। কেন বলছি? আমি কিন্তু ক্লাস শুরু করার প্রথমেই বলেছিলাম যে এই অধ্যায় থেকে তুমি সব ধরনের প্রশ্ন পাবে। মানে তুমি এমসিকিউতে দুটো প্রশ্ন পাচ্ছ, ভিএসএকিউতেও দুটো প্রশ্ন পাবে। ভিএসএকিউ দুটো প্রশ্ন মানে সেখানে সত্য মিথ্যা থাকতে পারে, শূন্যস্থান থাকতে পারে, 1 নম্বরের প্রশ্ন থাকতে পারে। এসএকিউতে প্রশ্ন থাকবেই থাকবে, এলএকিউতে প্রশ্ন থাকবেই থাকবে। মানে শুধুমাত্র এই, কেন বলছি, কারণ এরপরে কিন্তু একটা পার্ট রয়েছে, ওটা হচ্ছে তোমার জনন পার্ট রয়েছে এর পরবর্তীতে। সেখান থেকে সমস্ত প্রশ্ন আসে না, মেনলি কিন্তু আসে কোষ বিভাজন এবং কোষ চক্র থেকে। তাই এই জায়গাটা কিন্তু অবশ্যই তোমাকে দেখতে হবে। বেশ, পরবর্তী প্রশ্ন কি বলছে, যে কোষ চক্র কাকে বলে এবং G0 দশা কি? কোষ চক্র কাকে বলে, অর্থাৎ যে সেল সাইকেল, অর্থাৎ একটি কোষ বিভাজিত হওয়ার সময় যে পর্যায়ক্রমিক ঘটনাগুলি ঘটতে থাকে, তাকেই সামগ্রিকভাবে সেল সাইকেল বা কোষ চক্র বলা হয়। কোষ চক্র যখন পড়বে, সেখানে G1 পড়বে, S পড়বে, G2 পড়বে। G1, S, G2 কিন্তু অবশ্যই দেখে নিচ্ছ, এবং এরা কার অংশ? এটা কিন্তু ইন্টারফেজের অংশ। ঠিক আছে, ইন্টারফেজের অংশ কিন্তু এখানে তোমরা দেখে নিচ্ছ অবশ্যই জায়গা থেকে দাঁড়িয়ে। দেখবে G0 দশা কি? ছোট প্রশ্ন, 1 নম্বরের জন্য পড়বে, বেশি বড় দরকার নেই। 1 নম্বরের প্রশ্ন, G0 দশা কি? অবশ্যই এটা বলে দিই, যে কোষ চক্রের G1 দশার পূর্বে, কি বললাম ভালো করে শোনো, কোষ চক্রের G1 দশার পূর্বে, তার আগে কখনো কখনো কোনো কোষ একটি দশার মধ্যে সাময়িকভাবে বা পাকাপাকিভাবে অবস্থান করে, পার্মানেন্টলি অবস্থান করে, যে অবস্থানে কিন্তু সেই কোষটি পরবর্তীতে আর বিভাজিত হয় না, সেই কোষের কোষ বিভাজনটা সেখানেই থেমে যায়। এই দশাটিকে G0 দশা বলা হয়। এবং আশা করি তোমরা জানো যে এই দশায় কে থাকে। এই দশায় কিন্তু মূলত থাকে হচ্ছে স্নায়ুকোষ।
এই দশায় কিন্তু স্নায়ু কোষ অবস্থান করে, এটা কিন্তু অবশ্যই তোমাকে দেখে যেতে হচ্ছে। বেশ, তাহলে মোটামুটি এই অবধি প্রশ্ন থাকলো। যে প্রশ্নগুলোকে বললাম সেগুলো কিন্তু অবশ্যই করে কিন্তু পরীক্ষার জন্য তোমাকে দেখে যেতে হবে। তবে এখনো কিন্তু সাজেশনস দেওয়া বাকি আছে। মূলত লাস্ট 5 বছরের প্রশ্নের প্যাটার্ন বুঝে, প্যাটার্ন অ্যানালিসিস করে আমাদের মেন্টর টিমরা যে সাজেশনস তৈরি করেছেন তাতে কিন্তু আরও খানিকটা পাঞ্চ রয়েছে। কি, অবশ্যই খাতায় নোট করো যে কোন কোন বিষয়গুলো তোমাকে এর সাথে অবশ্যই পড়ে যেতে হবে। দেখো, 2024-এর যে মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে সেই মাধ্যমিক পরীক্ষায় কিন্তু কোষচক্র, কোষ বিভাজন এই টপিকটা থেকে প্রচুর প্রশ্ন আসবে, এটা বলা যেতে পারে। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে বিষয়গুলো তোমাকে ছাড়া যাবে না, সেটা হচ্ছে, যেটা তোমাকে বলতে হবে, সেটা হচ্ছে যে যত রকমের সেল ডিভিশনস রয়েছে, বিশেষ করে অ্যামাইটোসিস, বিশেষ করে মাইটোসিস, এগুলো কোথায় হয় তার স্টেপগুলো এটা কিন্তু অবশ্যই দেখে যাচ্ছ। কোথায় হয় তার স্টেপগুলো অবশ্যই দেখে যাচ্ছ। স্টেপ কেন পড়তে বলছেন স্যার? কারণ স্টেপগুলো না পড়লে ছোট প্রশ্নের উত্তরগুলো করতে পারবে না, এবং ছোট প্রশ্ন এখান থেকে আসবে। যেগুলো বলেছি ওগুলো তো করছোই, বাট ওভারঅল কিন্তু দেখে যাচ্ছ স্টেপগুলোকে। নেক্সট অবশ্যই পড়ছো যে একটা প্রশ্ন অলরেডি ডিসকাস করেছি যে মাইটোসিসের সিগনিফিকেন্স, তার সঙ্গে কিন্তু মিওসিসের সিগনিফিকেন্স বা গুরুত্বটা পড়বে। তারপরে পড়ছো ক্রসিং ওভারের গল্প। ক্রসিং ওভার এবারে হট টপিক, ভীষণ সম্ভাবনা রয়েছে প্রশ্ন আসার এবারের মাধ্যমিকে। তাই ক্রসিং ওভার কিন্তু কোনোভাবেই ছেড়ে আসা যাবে না, অবশ্যই কিন্তু পড়ে যাচ্ছ। সেই রেসপেক্টে বাইভ্যালেন্ট পড়বে, নন সিস্টার ক্রোম্যাটিড পড়বে, সেগুলো কিন্তু অবশ্যই তোমাকে দেখে যেতে হবে। আর একটা পার্ট, ক্রোমোজোমের যখন রাসায়নিক গঠন পড়বে সেখানে হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন, এই পার্টটা দেখে নিও যে কোনটা আম্লিক প্রোটিন, কোনটা ক্ষারীয় প্রোটিন, এই পার্টগুলো কিন্তু দেখে নিতে হবে একটুখানি। এবং তার সাথে লাস্ট যে প্রশ্নটা বলবো তোমরা অনেকেই জানো, সেটা হচ্ছে ক্রোমোজোমের গঠন বর্ণনা করো। অর্থাৎ ক্রোমোজোমের চিত্র সহ ক্রোমোজোমের গঠন, মানে তোমাকে ছবি আঁকতে হবে, সেখানে 5খানা পয়েন্টিং করতে হবে, সেটা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যাচ্ছ, অবশ্যই প্র্যাকটিস করছো। ছবি কিন্তু অলরেডি টিউটোপিয়ার নোটসে দেওয়া আছে, সেখান থেকে করতে পারো, নিজেদের বইয়ের থেকে করতে পারো, ডিজিটাল সহায়িকায় কিন্তু আঁকাটা দেখিয়ে দেওয়া আছে, সেখান থেকেও কিন্তু করতে পারো, অসুবিধে কিছু নেই। এবং এই যত রকমের টপিকগুলোকে বললাম, আবার বলছি, প্রত্যেকটা টপিক কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যদি কারো মনে হয় এই টপিক রিলেটেড প্রশ্নগুলোকে দেখার প্রয়োজন রয়েছে, প্রশ্নগুলোকে রিভিশন দেওয়ার প্রয়োজন রয়েছে, কিন্তু অবশ্যই প্রত্যেককে বলবো যে টিউটোপিয়া লার্নিং অ্যাপ এবং টিউটোপিয়া ক্লাস 10 এই দুটো চ্যানেলে কিন্তু আমাদের ডিজিটাল সহায়িকার ভিডিওগুলো আপলোডেড রয়েছে। সেখানে কিন্তু তোমরা এই অধ্যায় এবং এর পরবর্তী সবকটা অধ্যায়, বলতে পারো তোমাদের ক্লাস 10-এর যে 5টা অধ্যায় রয়েছে জীবন বিজ্ঞানের, প্রত্যেক কটা অধ্যায়ের কিন্তু সমস্ত ধরনের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। তার ভিডিও আপলোডেড চলছে, অলরেডি অনেকটা হয়ে গেছে। অবশ্যই কিন্তু রিকোয়েস্ট করব প্রত্যেককে সেই ভিডিওগুলোকে দেখে রিভিশনটা দেওয়ার জন্য, কারণ পরীক্ষার সময় ওই ভিডিওগুলো কিন্তু ভীষণভাবে সাহায্য করবে তোমাদের সঠিকভাবে সঠিক প্রশ্নকে মাধ্যমিকে, আলটিমেট তো মাধ্যমিকে লিখে আসতে। তাহলে চলো আজকের মতন তাহলে আমরা এখানেই শেষ করব। ওকে, আজকের মতো এইটুকু থাকলো। আমরা পরবর্তী ক্লাসে আমরা জানবো জীবনের প্রবাহমানতার যে দ্বিতীয় পার্ট, অর্থাৎ জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এবং বৃদ্ধি বিকাশ, এই সমস্ত বিষয়গুলো থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাকে আপকামিং মাধ্যমিক পরীক্ষার জন্য পড়ে যেতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে, এই কয়েকটা দিনে কিন্তু তোমাদেরকে তৈরি হতেই হবে। তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম।